এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা উচ্চতর গণিতে বহু নির্বাচনী শেষ সময়ে প্রিপারেশন নেওয়ার জন্য আজকে তোমাদের আমি এই ক্লাসটা দিচ্ছি। এই ক্লাসটাতে আমি পাঞ্জেরি সাজেশনের 300টা এমসিকিউ সলভ করে দেবো, এগুলো সাজেশন অংশের এমসিকিউ। এখন যারা উচ্চতর গণিত মোটামুটি ভালোই পারো, মিডিয়ামের চেয়ে ভালো পারো, তারা এই ক্লাস করার দরকার নেই। তোমরা জাস্ট সাজেশনের পেছনে যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করলেই হয়ে যাবে। বাট যাদের প্রিপারেশন মিডিয়াম লেভেলের অথবা মিডিয়ামের থেকে কম, তোমরা ডেফিনেটলি এই ক্লাসটা করো, কারণ এই ক্লাসটার মধ্যে আমি তো সাজেশনের এমসিকিউগুলো সলভ করে দিচ্ছি, সাজেশন পাচ্ছ। দ্বিতীয়ত আমি এখানে এমসিকিউ কোনো মেইন প্রসিডিউর শিখাবো না, আমি তোমাদের সব শর্ট টেকনিক এবং শর্টকাট শিখিয়ে দিব, এবং যেগুলো ক্যালকুলেটারে করা যায় সেগুলো ক্যালকুলেটারে শিখিয়ে দিব, যাতে খুব দুর্বল স্টুডেন্টও ক্লাসটা বুঝে পুরো এমসিকিউ প্রিপারেশনটা নিয়ে নিতে পারো। ঠিক আছে, সো এবার চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ ভাইয়া, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 7x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3x কিউব প্লাস 2 এবং জি অফ এক্স ইকুয়াল টু 7x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 হলে তোমাকে বলছে ফাংশন অফ এক্স এবং জি অফ এক্স এর মাত্রা কি? কোনো একটা রাশিতে যেই চলকের মান সবচেয়ে বড়, যে কটা চলক আছে সবগুলো চলকের যোগফল, বা একটা চলক থাকলে একটা চলকের মান, যেই চলকের মান সবচেয়ে বড় সেটাই সেই রাশিটা আমাদের মুখ্য পদ, এবং ওই যে সবচেয়ে বড় চলকের মান সেটাই আমাদের কি মাত্রা। বুঝছো? তাহলে এখানে দেখো এই ফাংশন অফ এক্স একটা রাশি, জি অফ এক্স একটা রাশি। সো এখানে আসলে সবচেয়ে বড় পাওয়ার কোনটা বলো তো? এই যে 3x কিউব। এই পদটাকে আমরা বলতেছি মুখ্য পদ, আর এই যে মুখ্য পদের উপরে যে পাওয়ারটা এটাকে আমরা বলতেছি মাত্রা। সেম ভাবে জি অফ এক্স এর এই যে সবচেয়ে বড় পাওয়ার কি? এক্স স্কোয়ার। এখানে তো শুধু এক্স টু দি পাওয়ার 1, তো এক্স স্কোয়ার সবচেয়ে বড় পাওয়ার। তো দেখো, তো এই পদটাকে আমরা বলতেছি মুখ্য পদ, এবং এই যে এক্স স্কোয়ার মানে 2 এটাকে আমরা বলতেছি মাত্রা। এখন আমাদের এই মাত্রাটা সিঙ্গেল বের করতে বলে নাই, বলছে ফাংশন অফ এক্স আর জি অফ এক্স কে ভাগ করলে এদের মাত্রা, তাহলে ভাগ করলে মাত্রাগুলো বিয়োগ হয়, এবং গুণ করলে মাত্রাগুলো যোগ হয়। সো আমি তোমাকে পুরো জিনিসটা একদম সুন্দর করে এক্সপ্লেইন করে দিলাম। তাহলে এখন আমরা যদি এই যে ফাংশন অফ এক্স আর জি অফ এক্স এই দুটার মাত্রা বের করতে চাই, ফাংশন অফ এক্স আর জি অফ এক্স, তাহলে জাস্ট দুইটা মাত্রা বিয়োগ করবো। দেখো ফাংশন অফ এক্স এর মাত্রা কত? 3 মাইনাস জি অফ এক্স এর মাত্রা কত? 2, তাহলে 3 মাইনাস 2 সমান আমাদের মাত্রা 1। তো এটার অ্যান্সার কিন্তু আমাদের খ। হ্যাঁ, এবং আমার প্রশ্ন যদি একটুখানি উল্টায় চাইতে পারে, এরকম ভাবে চাইতো যে ফাংশন অফ এক্স ইন্টু জি অফ এক্স এটার মাত্রা কত, তাইলে মনে রাখবা এই ক্ষেত্রে মাত্রাগুলো গিয়ে যোগ হয়। দেখো এই ক্ষেত্রে বিয়োগ হইলো, এই ক্ষেত্রে যোগ, তাহলে এখানে যদি যোগ হয় তাহলে 3 আর 2 সমান কত আসবে বলো তো? 5। এই যে বুঝতে পারছো? তাহলে 3 আর 2 যোগ করলে এখানে কত আসবে বলো তো? 5। তার মানে ভাইয়া ভাগ থাকলে মাত্রা বিয়োগ, গুণ থাকলে মাত্রা যোগ। বুঝছো? তো এটা তো আমাদের চাই নাই, তোমাদের এক্সট্রা শিখে রাখলাম। এবার আসো 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্নে বলছে বহুপদীর ধ্রুবপদ কত? ধ্রুবপদ মানে যেখানে কোনো চলক থাকবে না, যেমন এখানে এক্স চলক, তাহলে যেখানে কোনো চলক নেই সেটাই কি ধ্রুবপদ। একটুখানি কোয়েশ্চেনটা ট্রিক্স করে দিছে। দেখো এখানে এক্স বাই এক্স কিন্তু এখানে অটোমেটিক্যালি কাটা চলে যায়, তাহলে রাশিটা আমাদের কি থাকে বলতো? রাশিটা থাকে আমাদের এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 2x প্লাস 2। তো বুঝতেই পারতেছো যে এখানে এই যে 2 এর সাথে কোনো চলক নাই, তাহলে এটাই আমাদের কি বলতো? ধ্রুবপদ। এটাই আমাদের ধ্রুবপদ। আশা করি বুঝতে পারছো। তাহলে ধ্রুবপদ আমাদের কত বলতো? 2। এখানে আমাদের অ্যান্সার গিয়ে 2। এবার আসো 3 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে? 3 নম্বর প্রশ্নটা বলছে ভাইয়া 2x টু দি পাওয়ার 6 মাইনাস 4x স্কোয়ার প্লাস 7x টু দি পাওয়ার 7 মাইনাস 2 বহুপদীর মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি কত? মাত্রা এবং মুখ্য সহগের সমষ্টি আগে দেখতে হবে সবচেয়ে বড় পাওয়ার কোথায় আছে। দেখো এই যে 7x টু দি পাওয়ার 7, এইখানেই সবচেয়ে বড় পাওয়ার আছে, তাহলে এটাই আমাদের মুখ্য পদ। তাহলে মুখ্য পদের উপরের যে পাওয়ার বা সূচক আছে সেটাই আমাদের মাত্রা, আর এটার সাথে যে সহগ আছে, যেমন এখানে দেখো মুখ্য পদ কি বলতো? 7x টু দি পাওয়ার কি 7। তো এই যে সবচেয়ে বড় পাওয়ারটা সেটাই কি মাত্রা, আর এই পুরো পদটা যেহেতু সবচেয়ে বড় পাওয়ার যুক্ত পদই গিয়ে মুখ্য পদ, তাহলে 7x টু দি পাওয়ার 7 মুখ্য পদ। আর এই যে চলকের সাথে যেটা থাকে, এই যে মুখ্য পদ যেহেতু, এটাকে আমরা বলবো মুখ্য সহগ, এটাকে আমরা বলবো মুখ্য সহগ। বুঝছো? আর এই পুরো পদটাকে আমরা বলবো মুখ্য পদ। এটা তো বুঝতেই পারছো। তো দেখো মুখ্য সহগ এবার আমাদের কি বলছে মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি। তাহলে মাত্রা কত? 7, এবং মুখ্য সহগ কত? সেটাও কিন্তু আমাদের 7। তাহলে এদের যদি সমষ্টি করি তাহলে 7 প্লাস 7 সমান কত বলো তো? 14। তাহলে মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি গিয়ে 14। এবার আসো 3 ইন্টু 1 মাইনাস 2x ইন্টু 3x প্লাস 2 এর মুখ্য সহগ কত? মুখ্য সহগ বের করার জন্য আগে মুখ্য পদ বের করতে হবে। সো এগুলো আসলে গুণ করে দেখতে হবে যে কোনটার পাওয়ার সবচেয়ে বেশি হবে। তুমি যদি খেয়াল করো এই যে 1 এর সাথে 3x গুণ করলে পাওয়ার 1 হবে x এর,
এই যে 2x আর 3x এই দুইটা টার্মকে গুণ করলেই তোমার -6x² পাওয়া যাবে, এবং এটাই হবে সবচেয়ে বড় চলকের মান। ঠিক আছে, তাহলে -6x², এটা হচ্ছে চলকের পাওয়ার সবচেয়ে বেশি থাকবে। হ্যাঁ, 2 থাকবে, আর বাকি কোনোটা গুণ করলে 2 থাকবে না। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট অফ অল -2x আর 3x গুণ করে দেখি, এটা হচ্ছে আমাদের -6x² আসে, বাট বাইরে এখানে একটা 3 আছে, তাহলে এখানে 3টাকেও করতে হবে গুণ। তো আমরা কয় নাম্বার করতেছি সেটা একটুখানি এখানে লিখে নিই, 4 নাম্বারটা। তো দেখো 2x আর -3x গুণ করলেই সবচেয়ে বড় চলকের পাওয়ার পাওয়া যাবে, তাই তো? তাহলে এখানে -2x ইন্টু হচ্ছে গিয়ে 3x, তাহলে আমরা পাবো হচ্ছে -6x², কিন্তু এই পুরোটার সাথে আবার বাইরে গুণ আকারে ছিল 3, এই 3কেও তো গুণ করতে হবে, এই দুটাকে গুণ করলে এটা তো 3কেও তো গুণ করতে হয়। পুরোটা কিন্তু গুণ করি নাই, বুঝছো, জাস্ট যেখানে পাওয়ার সবচেয়ে বেশি পাওয়া যাবে সেইটাতে ফোকাস করছি। তো এটার সাথে 3 গুণ করলে আমাদের আসবে -18x²। এখন আমাদের কি বলছে, মুখ্য সহগ, তো এটা হচ্ছে মুখ্য পদ, মুখ্য সহগ কত বলো তো, -18। তো আমাদের এখানে অ্যান্সার আছে না -18, এই যেটা, বুঝছো? ওকে, এরপরে দেখো পরবর্তী প্রশ্ন, 5x² - 4x - 6কে 2x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এই টাইপের প্রশ্ন আসলে এগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে করবো। সো দেখো 5 নম্বর প্রশ্নটা যদি তুমি ক্যালকুলেটর দিয়ে করতে চাও, তাহলে যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটা = 0 ধরে ফেলবা ভাই। আর তাহলে 2x + 1 = তুমি কি ধরবা বলো তো? 2x + 1 = হচ্ছে 0 ধরবা। তো এখান থেকে x এর মানটা বের করবা। x এর মান তুমি দেখো -1/2 পেয়ে যাবা, x এর মান -1/2 পেয়ে যাবে। এবার ক্যালকুলেটরে এই জিনিসটা তুলে -1/2 বসায় দিব। কিভাবে করব দেখো, ফার্স্ট অফ অল ক্যালকুলেটরটা আমরা নিব, নিয়ে পুরো রাশিটা তুলবে। এখানে দেখো 5α(x², 5x² - 4α(x) আর হচ্ছে -6 তুললাম, তুলে জাস্ট এই যে ক্যাল বাটনে চাপ দেবো। x এর ভ্যালু চাইতেছে, কত বসাবো? -1/2, আমরা একটু আগে দেখলাম। তো x এর ভ্যালু চাইতেছে, এখানে আমরা -1/2, তো এইভাবে আসতেছে যেহেতু, তাহলে 1/2 বসায় দিলাম, ইকুয়াল দিব এই যে -11/4, দেখছো, -11/4, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝছো, এটা বুঝছো না? এবার দেখো, যদি p of x = এত হয়, তাহলে 3x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়, তবে t এর মান কত? তাহলে দেখো বলেই দিছে যে ভাগ করলে ভাগশেষ 6 হবে। ঠিক আছে, ভাগ করলে ভাগশেষ 6 হবে এবং t এর মান চাইছে। তাহলে আমরা এখানে যেটা করব যে t এর জায়গায় x ধরবো, হ্যাঁ, আর এখানে কত দ্বারা ভাগ করবো বলো তো? ভাগ করবো হচ্ছে 3x - 1 দ্বারা। তো কি বলছি, 6 নম্বরটা আমি করি এখানে। তো এখানে 3x - 1 = হচ্ছে আমরা 0 ধরবো। তো x এর ভ্যালু আমরা যেটা পাবো এখান থেকে 1/3 পাবো। কত পাবো বলো তো? 1/3। তো 1/3 যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা ভাগশেষ পাওয়ার কথা। তো ভাগশেষ অলরেডি বলে দিছে কত? 6। ঠিক আছে, ভাগশেষ অলরেডি বলে দিছে 6। তো এখন এটাকে ক্যালকুলেটরে কিভাবে করব? তো যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা 1/3 বসাবো, হ্যাঁ, আর t এর জায়গায় আমরা হচ্ছে x ধরবো, বুঝছো? তারপরে হচ্ছে আমরা ইকুয়াল টু লিখবো 6, তাহলেই হচ্ছে আমাদের t এর মান বের হয়ে যাবে। দেখো কিভাবে করবো এটা, ভালো মতো খেয়াল করো। সো ফার্স্ট অফ অল এখানে আমি লিখলাম 3 ইন্টু লেখার দরকার নাই, এখানে একটা ব্র্যাকেট দিয়ে আছে, ইন্টু লিখলাম। সো এখানে দেখো মাইনাস, আমাদের মাইনাস না, শুধু 1/3 আসছিল। আমরা এখানে x এর জায়গায় কত বসাবো? 1/3। তাহলে আমরা এখানে বসাই, সেটা হচ্ছে 1/3, তার উপরে আবার হচ্ছে আমাদের কিউব দিতে হবে, তাহলে 3 কিউব। এরপর হচ্ছে আমাদের কি আসবে বলো তো? এই যে প্লাস 8, তারপর হচ্ছে গুণ, আমরা এখানে কত দিব বলো? 1/3 হোল স্কোয়ার। হ্যাঁ, তো এখানে আমরা দিব হচ্ছে 1/3, তার উপরে হবে কি একটা, তার উপরে হবে হোল স্কোয়ার, 1/3 হোল স্কোয়ার প্লাস এখানে আমাদের থাকবে কি, টি এর জায়গায় জাস্ট আমরা α(x) ধরবো, কারণ এটার ভ্যালু আমাদের বের করতে হবে। আর x এর জায়গায় আমরা কি বসাই দিব বলো তো? 1/3। সো জাস্ট এইভাবে বসাইলেই হবে 1/3। ওকে, সো এবার হচ্ছে আমরা কি দিব? প্লাস একটা 2 দিব। বলছে কি যে এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়, তার মানে এখানে আমরা এখানে ইকুয়াল দিলে ভাগশেষ পাবো। তো যেহেতু x এখানে একটা আননোন রাখছি, তাহলে আমরা ভাগশেষ পাবো না। সো যার কারণে আমরা এখানে আগে কি করব, যে ভাইয়া ইকুয়েশন বানাবো, যে এখানে এই মানটা বসাইলে, x এর মানটা বসাইলে ভাগশেষ 6 আসার কথা। তাহলে আমরা সমীকরণে এই যে আলফা ইকুয়াল টু এখানে কি লিখে দিব? 6। এবার হচ্ছে আমি শিফট ক্যাল বাটনে চাপ দিলে x এর ভ্যালু চলে আসবে, যেটাই হচ্ছে আমাদের কি, t এর ভ্যালু। তাহলে এখানে আমি শিফট ক্যাল ইকুয়াল চাপলাম, তো আমাদের টি এর ভ্যালু কত চলে আসছে বলো তো? 9। টি এর ভ্যালু কত চলে আসছে? যে 9। বুঝছো না ক্যালকুলেটরে কিভাবে করতে হবে? এবার দেখো, ফাংশন অফ এ এটা দেওয়া আছে, বহুপদীটি a-1 দ্বারা বিভাজ্য হলে b এর মান কত? দেখো a-1 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে, বিভাজ্য কথাটার মানে হচ্ছে ভাগশেষ 0। বিভাজ্য কথাটার মানে হচ্ছে কি বলো তো? ভাগশেষ সমান 0। সো এই যে আগের ম্যাথটা আর এটা সেম, বুঝছো? আগের ম্যাথটা আর এটা সেম। আগের পার্থক্যটা কোথায়?
আগের ম্যাথে ভাগশেষ 6 বলে দিয়েছিল, আর এটা বলছে বিভাজ্য। বিভাজ্য মানে হচ্ছে ভাগশেষ 0। তো এখানে তোমাদের কি বের করতে হবে, বি এর মান কত সেটা বের করতে হবে। তো এটাও ক্যালকুলেটরে করব, কিভাবে করবো একটু ভালো মতো খেয়াল করো। প্রথমে a - 1 = 0 ধরলে a এর মান পাবো 1, তাহলে সব জায়গায় a এর মান 1 বসাই দিব। তো 1 যদি বসাই দিই তাহলে তো কোনো চেঞ্জ আসবে না, তাহলে আমরা এখানে 2 লিখলাম, কারণ 2 এর 1 কিউব মানে তো 1, তো এখানে 2 লিখলাম। তারপরে হচ্ছে প্লাস এখানে 6 1 স্কোয়ার মানে এখানে 6 লিখলাম, মাইনাস এখানেও 6 লিখলাম। এর জায়গায় কত লিখবো বলো তো, 1, তো এটা তো না বসাইলেও হবে। প্লাস যেহেতু আমাদের বি বের করতে হবে, তাহলে বি এর জায়গায় আমরা লিখবো আলফা এক্স। বুঝছো, আমি কিন্তু ভাইয়া এখানে এর মান বসাই নাই কেন, কারণ 1 বসাইলে তো এ কিউব 1 কিউব মানে 1, তো সব কিছু সেম থাকে, এই জন্য বসাই নেই, বাট চাইলে তুমি বসাইতে পারতাম। এবার আসো এখানে কি -6 হয়েছে প্লাস এক্স, এই যে বি এর জায়গায় প্লাস এক্স ধরলাম, যেহেতু আমাদের এটা দ্বারা বিভাজ্য তাহলে ভাগশেষ 0, তাহলে আলফা ক্যাল ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0। এবার তুমি যে শিফট ক্যালকুলেশন বাটনে চাপ দিলেই তোমার এখানে অ্যান্সার চলে আসতেছে -2। কত চলে আসবে বলো তো, -2। এই যে -2 আছে না কারেক্ট অ্যান্সার, এই যে এটা। তো এটা 8 নাম্বার বলছে যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে px স্কয়ার প্লাস qx প্লাস r এবং p প্লাস q প্লাস r ইকুয়াল টু 0 হয়, তবে ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক নিচের কোনটি। এখন জেনারেল মেথড অনুযায়ী যদি এই ম্যাথটা করতে চাই, ম্যাথটা অনেক বড় হয়ে যাবে, সো আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট কিভাবে করব, তো এখানে x - p ইকুয়াল টু 0 ধরে x এর ভ্যালু p এখানে বসালে এটা 0 আসবে না। এখানে দেখো x - q যদি 0 ধরি x ইকুয়াল টু q বসিয়ে যদি এখানে q বসায় দিই এটা 0 আসবে না। এখানে দেখো x - 2, তাহলে x ইকুয়াল টু 2 যদি এখানে আমরা বসায় দিই এটা 0 আসবে না। আর এখানে x - 1 ইকুয়াল টু 0, x এর ভ্যালু আসতেছে 1 এখানে বসায় দেখো তো, এখানে কিন্তু আমাদের চলে আসবে 1 প্লাস qx এর, এই যে x এর ভ্যালু 1, তাহলে p প্লাস q প্লাস এখানে দেখো r, এটা চলে আসবে, দেখো এই যে এটা চলে আসবে। হ্যাঁ, x - 1 ইকুয়াল টু 0 ধরে x এর ভ্যালু 1 যদি তুমি এখানে বসাও তাহলে তুমি পাবা p প্লাস q প্লাস r। এখন p প্লাস q প্লাস r যেহেতু 0, তার মানে এই পুরো টার্মটাকে তোমার 0 বলতে পারো। তো সেই ক্ষেত্রে তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে ঘ। তো এটা কিভাবে বের করবো, অপশন টেস্ট করে বের করবো, এটা আরেকটা মেথড। ওকে, এবার আসো এর কোন মানের জন্য p অফ x এই বহুপদী একটি উৎপাদক x - 2 হবে। একটু আগে এটা করে দিলাম, এর কোন উৎপাদক, আমরা এখানে x - 2 ইকুয়াল টু কত ধরবো, 0, যেহেতু একটি উৎপাদক হবে বলছে, ঠিক আছে, তাহলে উৎপাদক হবে বললেও কি ভাগশেষ হচ্ছে আমাদের 0। তাহলে আমরা এটা কিভাবে করব, দেখো উৎপাদক হবে বললে কিভাবে করব, খুব সহজ। দেখো এখানে x - 2 ইকুয়াল টু কি ধরবো, 0, তাহলে x এর ভ্যালু কত 2, তাহলে x এর ভ্যালু পুরোটা এই সমীকরণে বসাবো, আর এর জায়গায় আমরা x বসাবো, সমান সমান 0 ধরে ইকুয়েশন বানাবো। কি করতেছি দেখো, এখানে আমরা ফার্স্ট অফ অল এখানে x ইকুয়াল টু 2 পাইতেছি, তাহলে এখানে আমরা দেখো x টু দি পাওয়ার 4, তাহলে x এর জায়গায় 2 বসাইলে 2 টু দি পাওয়ার আমরা কি পাবো বলো তো 4, 2 টু দি পাওয়ার 4। ওকে, এরপর হচ্ছে -5 ইন্টু 2 কিউব, 5 ইন্টু 2 কিউব, ঠিক আছে, -5 ইন্টু 2 কিউব প্লাস হচ্ছে 7 ইন্টু 2 স্কোয়ার, 7 ইন্টু 2 স্কোয়ার মাইনাস এর জায়গায় আমরা কি বসাবো বলো, এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 7টা উঠে নাই, তো 7 ইন্টু 2 স্কোয়ার। হ্যাঁ, তারপর হচ্ছে এর জায়গায় আমরা কি বসাবো, মাইনাস এর জায়গায় আমরা বসাবো হচ্ছে আলফা এক্স ইকুয়াল টু হচ্ছে আমরা কি ধরবো, 0 ধরবো। বুঝতেছো না, কারণ এখানে বলছে কি x - 2 উৎপাদক হবে, উৎপাদক মানে হচ্ছে ভাগশেষ কি 0, তো ভাগশেষ যেটা এখানে আমরা এটা ইকুয়াল টু 0 ধরে যেটা বসাই সেটা ভাগশেষ, তো ভাগশেষ যদি 0 হয় তাহলে আমরা ইকুয়াল টু 0 দিব। তারপরে এখানে শিফট ক্যাল বাটনে চাপ দিয়ে ইকুয়াল চাপ দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি কত, 4। কত পেয়ে যাচ্ছি বলো তো, এই যে 4। বুঝতে পারছো, তো এগুলো খুবই সিম্পল না ভাইয়া, অবভিয়াসলি। এবার দেখো p অফ x ইকুয়াল টু হচ্ছে x কিউব মাইনাস x স্কোয়ার মাইনাস 10x 8 হয়, তাহলে কোনটি p অফ x এর একটি উৎপাদক। সো এইটা কি করবো ভাইয়া, এটা কি করবো, এটা করবো হচ্ছে অপশন টেস্ট। কিভাবে অপশন টেস্ট করবো ভাইয়া, অপশন টেস্টটা করবো আগে এটাকে তুলবো, দেখো এটাকে তুলবো আলফা এক্স শিফট কিউব, আলফা এক্স কিউব মাইনাস হচ্ছে আলফা বা আলফা এক্স স্কোয়ার। হ্যাঁ, সো এখান থেকে দেখো আলফা এক্স স্কোয়ার, তো এটা তুললাম, তারপর হচ্ছে -10 আলফা এক্স, তাহলে -10x মাইনাস হচ্ছে গিয়ে কত 8, এটা তুললাম। তো এখন যেহেতু আমাদের উৎপাদক অপশনে আছে তাহলে আমরা আর 0 দিব না, ঠিক আছে, 0 না দিয়ে এখানে আমরা ক্যাল বাটনে চাপ দিব, এক্স এর মান চাইতেছে, তো x প্লাস 4 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কত -4, তাহলে প্রথমে -4টা বসাই, -4 বসাই ইকুয়াল দিই 0 আসে কিনা, না আসে না, যেটা বসায় 0 হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। এখানে আবার ক্যাল বাটনে চাপ দিব,
তো এক্স প্লাস টু ইকুয়াল টু যদি জিরো ধরি তাহলে এক্স ইকুয়াল টু কি -2, তাহলে এখানে আমরা এখানে বসাবো হচ্ছে -2, তাহলে এইটা জিরো আসতেছে, দেখো এটা জিরো জিরো চলে আসছে, তার মানে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। বাকি একটাও জিরো আসবে না, বাকি একটাও জিরো আসবে না, তুমি একটু চেক করে দেখো এই অপশনটা যদি চেক করে দেখো, আবার ক্যাল বাটনে দাও x - 1 ইকুয়াল টু 0, x এর ভ্যালু কত বসাবো 1, তো 1 বসালে এটা -18, মানে একটাও জিরো আসবে না, শুধুমাত্র ওইটাই জিরো আসছে, ওটা কারেক্ট অ্যান্সার। তাহলে এই যে এখন বলছে p x³ - x² - p + 1 এর উৎপাদক নিচের কোনটি? সো এখানে কিন্তু দেখো পিটা আমাদের কি আননোন, তো সেই ক্ষেত্রে আমরা এটা কি ক্যালকুলেটর দিয়ে করতে পারবো না, পি যেহেতু আননোন এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবো না, এটাকে আমরা অপশন টেস্ট করতে হবে। কিভাবে অপশন টেস্ট করব? এখানে x - 2 = 0 ধরে x = 2, তাহলে 2 এখানে বসায়া দেখবো যেটা জিরো আসে কিনা, যেমন এখানে p × 2, তো আমরা এখানে যদি ক্যালকুলেট করি দেখবো যে না জিরো আসে না। x - 1 = 0, x = 1 ধরলে এখানে p আসবে, এখানে আসবে হচ্ছে -1, এখানে আসবে হচ্ছে -p, p আর -p কাটা, আর এখানে -1 আর +1 কাটা, তার মানে আমাদের কারেক্ট আনসার হবে কি বলতো খ। তো এটা একটু অপশন টেস্ট করতে হবে যেহেতু পিটা আননোন। আচ্ছা, এবার 12 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, নিচের কোনটি সমমাত্রিক বহুপদী? সমমাত্রিক মানে হচ্ছে সবগুলোর মাত্রা কি থাকবে সমান, মানে সবগুলো চলকের যে মাত্রা আছে বা প্রত্যেকটা টার্মের যে মাত্রা আছে সেগুলো সমান হবে। যেমন এখানে দেখো x, xy এবং cy এটা আছে, তো এখানে abc এবং xyz থাকলে abc কে আমরা ধ্রুবক ধরবো এবং xyz কে আমরা চলক ধরবো। তাহলে এখানে এই চলকের মাত্রা কত 2, এই চলকের মাত্রাও কি 2, দেখো x এর মাত্রা 1, y এর মাত্রা 1, মাত্রাগুলো যোগ হয় গুণাকারে থাকলে, আমি তোমাদের আগেই প্রথমেই বলছি। তাহলে x এর মাত্রা 1, y এর মাত্রা 1, এখানেও 2, বাট এখানে মাত্রা কত y শুধু সিঙ্গেল, তার মানে এটা সমমাত্রিক না। সমমাত্রিক মানে প্রত্যেকটা পদের মাত্রা সমান। এটার ক্ষেত্রে খেয়াল করো, এখানে মাত্রা 2, এখানে মাত্রা 2, সি তো একটা ধ্রুবপদ, এটার তো কোনো মাত্রাই নেই, এটার মাত্রা শূন্য, তার মানে এটাও সমমাত্রিক না। এবার দেখো এখানে ax² + 2bxy + cy², দেখো এখানে x হচ্ছে আমাদের চলক, তো এখানে x² মাত্রা 2, এবার আছে xy, x এর মাত্রা 1, y এর মাত্রা 1, এখানেও মাত্রা 2, cy² এখানেও মাত্রা 2। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের সমমাত্রিক বহুপদী, প্রত্যেকটা পদের মাত্রা সেম। এখানে পদ আছে কয়টা? 3টা, 1টা 2টা 3টা, 3টা পদ, প্রত্যেকটা পদের মাত্রা একই, এই জন্য এটা আমাদের সমমাত্রিক বহুপদী। 3টা জিনিস আছে, সমমাত্রিক, চক্রক্রমিক এবং হচ্ছে প্রতিসম। এই জিনিসটা এখন আমরা দেখো, সমমাত্রিক দেখে ফেললাম, এবার আসো প্রতিসম ও চক্রক্রমিক রাশি, এটা আমরা একটুখানি শিখি। দেখো তোমাকে যদি বলে 13 নাম্বারটা, তোমাকে যদি বলে যে প্রতিসম হবে কিনা রাশিটা, প্রতিসম হবে কিনা, তাহলে তুমি মনে রাখবা x এর জায়গায় y বসাবো এবং y এর জায়গায় x বসাবো, এইভাবে একটা চেক করতে পারি। ধরো x y z তিনটা চলক, x y z তিনটা চলক, হ্যাঁ, একটা হচ্ছে x, আর একটা হচ্ছে y, আর একটা হচ্ছে z, x y z তিনটা চলক। তো যদি বলে প্রতিসম, তিনটা চেক করতে হয়, তিনটা জিনিস চেক করতে হয়, বাট একটা চেক করলেও হয়। x এর জায়গায় y বসাবা, ভাইস ভার্সা, যেখানে x পাবা সেখানে y, যেখানে y পাবা সেখানে x, এইটা একটা চেক করতে পারো। অথবা y এর সাথে তুমি হচ্ছে z কে পরিবর্তন করে চেক করতে পারো, অথবা z এর সাথে তুমি x এর পরিবর্তন করে দেখতে পারো। এখন প্রতিসম রাশি কাকে বলে? যে কোনো দুইটা চলক স্থান বিনিময় করলে রাশিটার যদি কোনো পরিবর্তন না হয়, যে কোনো দুইটা চলক স্থান, মানে x এর জায়গায় y, y এর জায়গায় x, অথবা y এর জায়গায় z, অথবা z এর জায়গায় y, অথবা z এর জায়গায় x, অথবা x এর জায়গায় z, চলকের স্থান বিনিময় করলে রাশিটা পরিবর্তন হবে না, তখন সেটাকে আমরা বলবো প্রতিসম। এবার আসো চক্রক্রমিক কখন বলবো, চক্রক্রমিক কখন বলবো? দেখো চক্রক্রমিক কখন বলবো, চক্রক্রমিক তখনই বলবো যখন x এর জায়গায় y, y এর জায়গায় z, z এর জায়গায় x। বুঝছো, x এর জায়গায় বসাবো হচ্ছে y কে, y এর জায়গায় বসাবো হচ্ছে z কে, z এর জায়গায় বসাবো হচ্ছে x কে, যেখানে x পাবো সেখানে y বসাই দেবো, যেখানে y পাবো সেখানে z বসাই দেবো, যেখানে z পাবো সেখানে x বসাই দেবো। তাহলে এটাই হচ্ছে আমাদের x, y, z, এই তিনটা হচ্ছে গিয়ে চলক থাকলে যদি রাশির কোনো পরিবর্তন না হয়, সেটা হচ্ছে আমাদের কি বলতো চক্রক্রমিক। এখানে আমাদের বলছে কোনটি প্রতিসম ও চক্রক্রমিক দুইটা রাশিই হবে। আচ্ছা, প্রথমে আমরা প্রতিসম চেক করি যে x এর জায়গায় y, y এর জায়গায় x বসাইলে কোনো চেঞ্জ আসে কিনা। তো এখানে x এর জায়গায় y বসাইলে এটা চলে আসে y², তো 3y² রিলেটেড কোনো টার্ম এখানে আসে নাই, তার মানে এটা প্রথম টেস্টেই বাদ। এবার দেখো 2 নাম্বার অপশনটা, x এর জায়গায় যদি y বসায় তাহলে এখানে y আসবে, আর y এর জায়গায় যদি x বসায় তাহলে এখানে x আসবে, তাহলে xy রিলেটেড টার্ম আছে, এই যে এটাই তো xy রিলেটেড টার্ম। এবার yz, তাহলে y এর জায়গায় কত বসাবো বলো তো? এই যে ধরো xy কে চেঞ্জ করতেছে, y এর জায়গায় কত কি বসাবো? x বসাবো। আর z এর জায়গায় কি বসাবো? z এর জায়গায় কিছুই বসাবো না, তো এই টার্মটা আমাদের আসতেছে হচ্ছে xz, তাহলে xz আছে না, এই যে xz আছে। এবার দেখো
3 নম্বর টার্মটা পরিবর্তন করে আগের রাশিটা ফেরত আসা লাগবে। এবার জেড এক্স দেখো, জেড এর জায়গায় কিচ্ছু বসাবো না, জেড এর জায়গায় জেড থাকবে, এক্স এর জায়গায় বসাবো ওয়াই। তাহলে দেখো তো রাশিটার কোনো মানের পরিবর্তন হইলো? রাশিটার মানের কোনো পরিবর্তন কিন্তু হইলো না। এখানে দেখো এক্স ওয়াই ছিল, এই যে এক্স ওয়াই, ওয়াই জেড ছিল, এই যে ওয়াই জেড, জেড এক্স ছিল, এই যে জেড এক্স। রাশিটার মানে কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এটা প্রতিসম। হ্যাঁ, এটা প্রতিসম, একটা কেস স্যাটিসফাই করলো। এবার দেখি এটা চক্রক্রমিক কিনা। চক্রক্রমিক হওয়ার শর্ত কি? এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স। তাহলে দেখো এক্স এর জায়গায় আমরা বসাবো হচ্ছে ওয়াই, ওয়াই এর জায়গায় আমরা বসাবো হচ্ছে জেড। তাহলে এক্স ওয়াই আমাদের হয়ে গেল ওয়াই জেড। এখানে প্লাস দেখো ওয়াই এর জায়গায় আমরা বসাবো কত? ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো? জেড। তাই না? এখানে ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো? জেড। আর জেড এর জায়গায় আমরা কি বসাবো? এক্স। ঠিক আছে, তাহলে ওয়াই জেড জেড এক্স। আচ্ছা, এই যে ওয়াই জেড এর জায়গায় আমরা কি পাইলাম? জেড এক্স। এবার জেড এক্স এর জায়গায় কি পাই দেখো, এখানে জেড এর জায়গায় কি বসাবো? জেড এর জায়গায় বসাবো এক্স, আর এক্স এর জায়গায় কি বসাবো বলো তো? আচ্ছা, জেড এর জায়গায় হ্যাঁ এক্স, এক্স এর জায়গায় বসাবো হচ্ছে ওয়াই। দেখো তো এটা কি আসতেছে? এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। এই যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, রাশিটার কোনো পরিবর্তন হয়নি। তার মানে এটা চক্রক্রমিক প্লাস এটা প্রতিসম। বুঝছো? বুঝতে পারছো? এটাই কারেক্ট অ্যান্সার আমাদের। ওকে, এইভাবে অপশন টেস্ট করে আমরা বের করে ফেলবো। 14 নম্বরটা দেখো, নিচের কোনটি চক্রক্রমিক রাশি? এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স বসায় কোনো পরিবর্তন আসবে না। তুমি একটু খেয়াল করলে দেখবে এটাই, এক্স এর জায়গায় ওয়াই বসাও, ওয়াই এর জায়গায় জেড বসাও, জেড এর জায়গায় এক্স বসাও, দেখবে কোনো পরিবর্তন হবে না। যেটা রাশি ছিল সেটাই আবার ফেরত আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি চক্রক্রমিক রাশি। এবার আসো 15 নম্বরটা, পি এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স কে প্লাস ওয়াই কে প্লাস জেড কে প্লাস থ্রি এক্স ওয়াই জেড হলে পি ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু এর মান কত? এটা খুবই সহজ ম্যাথটা। 15 নম্বরটা দেখো কি করবা, এক্স এর জায়গায় এখানে এটা 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 হচ্ছে তোমার এক্স এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, আর এটা হচ্ছে গিয়ে কি জেড এর মান, এভাবেই দেওয়া থাকে। তো এক্স এর জায়গায় তুমি বসাবো 1, তাহলে এক্স এর জায়গায় যদি 1 বসাও তাহলে 1 কিউব, প্লাস ওয়াই এর জায়গায় তুমি বসাবে কত? -1, তাহলে -1 কিউব। এরপরে হচ্ছে প্লাস জেড এর জায়গায় তুমি বসাবে কত? 2 কিউব। এরপরে হচ্ছে প্লাস 3 × 1 × -1 × 2। তো এখানে তুমি পাইতেছো দেখো, এখানে 1 পাবা, এখানে -1 পাবা, এখানে +8 পাবা, এখানে হচ্ছে -6 পাবা। তোমার অ্যান্সার চলে আসবে 2। তোমার অ্যান্সার কত চলে আসবে বলো তো? 2। এই যে T2 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। এবার দেখো 16 নম্বর প্রশ্নটা। 16 নম্বর প্রশ্নটা বলছে কি a + b + c শূন্য হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত? এটার জন্য তোমার একটা সূত্র শিখতে হবে, আমি লিখে দিচ্ছি। সো আমরা একটা সূত্র শিখছিলাম যে ভাইয়া এখানে আমাদের ছিল a কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে সি কিউব মাইনাস হচ্ছে 3abc। ঠিক আছে, a কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস মাইনাস 3abc, এখানে আসবে হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তারপরে এখানে থাকবে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে b মাইনাস সি হোল স্কোয়ার প্লাস হচ্ছে সি মাইনাস এ হোল স্কোয়ার। বুঝছো? সো এই ছিল আমাদের ফর্মুলা। এখন এই সূত্রে যদি a প্লাস বি প্লাস সি 0 হয়, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc হচ্ছে এটা সমান 0 আসবে। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc হয়। তার মানে এখানে আমরা জাস্ট মুখস্থ করে ফেলবো, যদি এই টার্মটা 0 হয়, পুরো টার্মটা 0, তার মানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ওই পাশে চলে গেলে 3abc হবে। তাহলে যদি আমরা এখানে লিখবো হচ্ছে যদি a প্লাস বি প্লাস সি 0 হয়, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0 হয়, তবে আমরা বলতে পারবো যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। কোথায় লিখবো বলো? এখানে ছোট করে লিখি যে যদি a প্লাস বি প্লাস সি 0 হয়, তবে আমরা এখানে বলতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এইটা সমান সমান হবে 3abc। ঠিক আছে, সো আবার আরেকটা জিনিস লেখা যায় যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু যদি 3abc হয়, তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0 এবং a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তাহলে আমি এই জিনিসটা তোমাদের একটুখানি লিখে দিই। দেখো, আবার যদি এখানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc এটা হয়, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু হচ্ছে 3abc হলে দুইটা জিনিস হবে। একটা হচ্ছে a প্লাস বি প্লাস সি এটা সমান সমান 0 হবে, এবং a স্কোয়ার a ইকুয়াল টু বি ইকুয়াল টু হচ্ছে সি হবে। বুঝছো? এই দুইটা ঘটনা ঘটবে যদি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc হয়। বুঝছো? তাহলে এখানে দেখো, যদি a প্লাস বি প্লাস সি 0 দেয়, তাহলে আমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। আবার যদি বলে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, তাহলে এই যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তো আমাদের কোন কন্ডিশন দিছে? a প্লাস বি প্লাস সি 0 দিয়ে দিছে, এই যেটা দিছে। তাহলে আমরা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালু কি পাবো? 3abc। আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে বলো তো? এই যে গ,
3abc। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। এর পরবর্তী প্রশ্নে চলে যাই। a মাইনাস বি ইকুয়াল হচ্ছে b মাইনাস সি হলে a কিউব প্লাস সি কিউব মাইনাস 8ab কিউব বাই 3abc সমান সমান কত? তো এখানে দেখো 17 নম্বর ম্যাথটা আমি যদি করি, তো এখানে a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে b মাইনাস সি দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে দেখো a সিটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে a প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 2b, এটা চলে আসে। এখন এই টার্মে দেখো a কিউব প্লাস সি কিউব মাইনাস 8b কিউব, তাহলে আমাদের যেহেতু a প্লাস সি এর মান আছে, a কিউব প্লাস সি কিউবের মান আমরা বসাই দিতে পারি। তো আমরা যদি মানে সূত্র ফেলে দিতে পারি, তো a কিউব প্লাস সি কিউবের সূত্র যদি ফেলি, a প্লাস সি হোল কিউব মাইনাস হচ্ছে 3ac ইন্টু হচ্ছে a প্লাস সি, ঠিক আছে। আর এখানে মাইনাস 8b কিউবের জায়গায় মাইনাস 8b কিউবটা রাখলাম, আর ডিভাইডেড বাই এখানে আমাদের থাকলো হচ্ছে 3abc। ওকে, ক্লিয়ার। এবার দেখো পরের লাইনটা দেখো, এখানে a প্লাস সি এটার ভ্যালু তো আমরা জানি কত বলো তো, 2b কিউব। তাহলে এটা হয়ে যাবে 8b কিউব মানে 2b। হ্যাঁ, 2b যদি বসাও তাহলে 8b কিউব মাইনাস 3 ইন্টু এসি, আর a প্লাস সি এর ভ্যালু কিন্তু হচ্ছে 2b। তাহলে আমরা এখানে এসি রাখলাম ইন্টু হচ্ছে 2b বসাই দিলাম, আর এখানে আমরা 8b কিউব পাইলাম, আর নিচে থাকলো হচ্ছে 3abc। এবার খেয়াল করো তো ভাইয়া, এবার খেয়াল করো, এখানে আমাদের 8b কিউব আর মাইনাস 8b কিউব কাটা, তাহলে এখানে থাকতেছে মাইনাস 6abc, নিচে থাকতেছে হচ্ছে 3abc। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে ডিরেক্টলি অ্যান্সার -2 পেয়ে যাবো। সো আমরা এখানে ক নম্বরটা কিন্তু দাগাই দিব যে এটা আমাদের অ্যান্সার হচ্ছে -2। সো আশা করি এতটুকু পর্যন্ত বুঝছো, তোমরা বুঝছো। পরের প্রশ্নটাতে আমরা চলে যাই। পরের প্রশ্নে আমাদের কি বলছে দেখো তো, পরের প্রশ্নে বলছে যে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? শোনো, এই যে 18 নম্বরটা, প্রকৃত ভগ্নাংশ হওয়ার কন্ডিশন কি? যে উপরে থাকে হচ্ছে আমাদের লব, আর নিচে থাকে হচ্ছে আমাদের হর, ঠিক আছে। তাহলে যদি এরকম হয় যে হরের সূচক, আমাদের যদি এরকম হয় যে হরের সূচক বড়, হরের যে সূচক বা মাত্রা আছে, আমরা মাত্রা বলি, যদি এমন হয় যে হরের যে মাত্রা আছে সেই মাত্রাটা হচ্ছে বড়, ঠিক আছে, হরের মাত্রা হচ্ছে বড় লবের মাত্রার চেয়ে, তখন এই ভগ্নাংশটাকে আমরা বলবো প্রকৃত। আর উল্টাটা যদি হয় তাহলে সেটাকে বলবো অপ্রকৃত। তাহলে হরের মাত্রা কি হইতে হবে বলতো? বড় হইতে হবে, মানে নিচেরটার মাত্রা বড় হইতে হবে উপরেরটার চেয়ে, তখন সেই ভগ্নাংশটাকে বলবো আমরা প্রকৃত। আদারওয়াইজ আমরা সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে দেবো। একটু খেয়াল করো তো ভাই, এইখানে আবার এই যে দেখো, এখানে এক্স আর এক্স স্কোয়ার মিলে কত হয়ে যায়? এক্স কিউব না? উপরের মাত্রা হচ্ছে 3, তাহলে উপরের মাত্রা পাইলে হচ্ছে 3। নিচে তুমি যদি দেখো এখানে এক্স স্কোয়ার আছে আর এক্স আছে আর এখানে এক্স আছে, তো এইটা কিন্তু এক্স টু দি পাওয়ার কি হয়ে যাবে? 4। তার মানে এই এক্স গুলোকে গুণ করলে সর্বোচ্চ পাওয়ার তুমি পাবা এক্স টু দি পাওয়ার 4। হ্যাঁ, সবগুলোকে গুণ করার পরে তাহলে উপরের মাত্রা 3, নিচের মাত্রা 4। তাহলে বলো তো এখানে কি হইলো? এই যে হরের মাত্রাটা কি বড় না এখানে? তাহলে ভগ্নাংশ প্রকৃত। তাহলে ক নাম্বারটা তোমার কারেক্ট অ্যান্সার। খ নাম্বারটা কেন হবে না? দেখো এই যে উপরের মাত্রা কি 4, এখানে উপরের মাত্রা কি 4, তাই না? আর নিচে এক্স স্কোয়ার আর এক্স কে গুণ করলে মাত্রা হবে এক্স কিউব, মানে হচ্ছে 3। তাহলে উপরে 4 নিচে 3, তাহলে এটা কি উপরের মাত্রা বড় না? তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা ভাইয়া, এইটা কেন হবে না? এটা বুঝাই দিলেই তোমরা হচ্ছে বুঝবা যে এটা কেন প্রকৃত হবে না। এখানে দেখো তো সর্বোচ্চ মাত্রা কত? 3। আর এখানে দেখো এক্স, এক্স আর এক্স, এই তিনটা এক্স কে গুণ করলে এখানেও মাত্রা পাবে 3, তাহলে উপরেও মাত্রা পেলে 3, নিচেও মাত্রা পেলে 3। ভাইয়া বড় হইলে বললেন প্রকৃত, হ্যাঁ, অন্যথায় অপ্রকৃত, কিন্তু যদি সমান হয় তাও সেটা অপ্রকৃত। তাহলে প্রকৃত হওয়ার কন্ডিশনটা মনে রাখলেই বাকি সব অপ্রকৃত, বুঝছো? যদি মাত্রা সমান হয় তাও কি বলতো? অপ্রকৃত। তাহলে প্রকৃত হওয়ার শর্তটা মনে রাখবা যে হরের মাত্রাটা সবসময় বড় হইতে হবে লবের মাত্রার চেয়ে, তাহলে প্রকৃত। আর ছোট হোক অথবা সমান হোক তাহলে সেটা হবে অপ্রকৃত। মানে এটা মনে রাখলে এটা বাদে বাকি সব অপ্রকৃত, বুঝছো না? তো এই হচ্ছে গিয়ে কথা। এবার আসো 19 নাম্বারটা। এই 19 নাম্বারের এই আংশিক ভগ্নাংশ নিয়ে অনেকের ঝামেলা হয় ভাইয়া, জাস্ট এটা একটা শর্টকাটের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে বি এর মান কত, এই জিনিসটা তো যদি তোমার কাছে চায়, তো বি আছে কোথায় বলো তো? বি আছে হচ্ছে এখানে। সো বি এর নিচে আছে কি? x-3, তাহলে তুমি x-3 ইকুয়াল টু 0 ধরো, x-3 ইকুয়াল টু হচ্ছে 0 ধরে এখানে x এর ভ্যালু তুমি কত পেয়ে যাবে বলো তো? 3। x এর ভ্যালু 3 এই জায়গায় বসাইতে হবে। এখন এই জায়গাটাকেও নিচের সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ আকারে রাখতে হবে। সো যেহেতু a এর নিচে x-2 আছে, x-3 আছে, তুমি শিওর নিচেরটার উৎপাদক বিশ্লেষণ x-2 x-3 হবে। সো নিচের টার্মটাকে আমি একটুখানি সিম্পলিফাই করে যদি লিখি,
সিম্পলিফাই করে যদি লিখি তাহলে এখানে কি আসবে 3x - 7 বাই হচ্ছে x স্কোয়ার, আমরা ওই দুইটা টার্মের গুণফলই হবে এটা x - 2 ইন্টু x - 2 ইন্টু x - 3। তুমি কনফার্ম হওয়ার জন্য এই দুটাকে গুণ করে দেখো, ওটা সমানই আসবে। সো পরীক্ষার হলে আবার কনফার্ম হইতে যাও না, এটা মিলে যাবে, বুঝছো, এভাবেই দেওয়া থাকে। তো এই দুটাকে গুণ করো। এবার দেখো x = 3 তুমি বসাবা, কোথায় বসাবা? এই যে এই টার্মটাতে বসাবা, কিন্তু এখানে x - 3 এর জায়গায় x = 3 বসাবা না, কারণ সেটা 0 চলে আসে। সো এইটা বাদে বাকি সব জায়গায় এই টার্মটা বসাই দেবে। তাহলে 3 ইন্টু এখানে আসবে 3 মাইনাস হচ্ছে 7 ডিভাইডেড বাই এখানে আসবে হচ্ছে 3 - 2। সো কত চলে আসতেছে বলো? 3 3 কে 9 - 7। তো এখানে তুমি পাইতেছো উপরে 2, নিচে পাইতেছো 1, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে 2। সো 2 হচ্ছে কি তোমার কারেক্ট অ্যান্সার। বুঝছো? শিখছো? শর্টকাটটা শিখছো? বলো শর্টকাটটা ভাইয়া শিখছো? যদি শিখো তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা করি। দেখো পরবর্তী প্রশ্নটাও এটাই, তোমরা করা শুরু করে দাও। দেখো কে কে পারো। 20 নাম্বারটা যদি 2y + 1 ডিভাইড বাই হচ্ছে y × y - 1 হয়, তাহলে a/y + b/y হয়, মানে এটা একটা অবাধক চিহ্ন দেওয়া। তবে a এর মান কত এটা জানতে চাইছে না। এই যে দেখো 20 নাম্বারটা a এর মান জানতে চাইছে। তো a এর মান কিভাবে বের করব ভাইয়া? জাস্ট এখানে আমরা দেখো a এর জায়গায় কত দেওয়া আছে y, তাহলে এর নিচে কি দেওয়া আছে y। তো a এর মান কত সেটা বলছে, তো এখানে y = আমরা কত ধরবো? 0। তো এখানে তো আর যেমন এখানে x - 3 0 ধরে x এর মান বের করছে, এখানে y এর মান ডিরেক্টলি 0 দেওয়া আছে। এইবার হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা যেহেতু উৎপাদক আকারই আছে এই জিরোটা বসাবো, তাহলে এখানে আমাদের কি আসতেছে 2y + 1। এখন এই যে আমি একে টার্মটা লিখতেছি আর কি, বুঝছো, y × y - 1, এই যে এটা। এখন যদি আমি বসাই, উপরে আমি বসাইলে কোনো সমস্যা নাই, তাহলে আমরা এখানে 2 × 0 + 1 বসাইলাম। এখানে y এর জায়গায় যদি 0 বসাই, পুরো টার্মটা 0 হয়ে যায়, তাহলে এই y এর জায়গায় 0 বসানো যাবে না। তাহলে শুধুমাত্র এই জায়গায় আমরা 0 বসাবো। তাহলে 0 - 1, তাহলে উপরে আসতেছে 1, নিচে আসতেছে -1, তার মানে আমাদের এইটার কারেক্ট অ্যান্সার চলে আসবে হচ্ছে -1। উপরে 1 নিচে -1, তাহলে মাইনাসটা সামনে চলে যায়, -1। তো এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, -1। বুঝছো কিভাবে করতে গেছি? কেউ আবার পুরোটার মধ্যে বসাই দিও না। হ্যাঁ, এখানে y এর মধ্যে যদি 0 বসো, পুরো টার্মটা 0 চলে আসবে। সো তাহলে তোমার ম্যাথ হবে না। এই জন্য কি করবা, যেইটা সমান সমান 0 ধরছো সেই জায়গায় ওইটার মান বসাবা না। যেমন এখানে x - 3 সমান সমান 0 ধরছি, তাহলে x - 3 এর জায়গায় কিন্তু x এর ভ্যালু আমি বসাই নাই। সেম ভাবে এখানে y = 0 ধরছি, a/y, তাহলে y = যেহেতু 0 ধরছি, এই যে y = যেহেতু 0 ধরছি, y এর জায়গায় কিন্তু আমি y = 0 বসাই নাই। ক্লিয়ার? ওকে, পরবর্তী প্রশ্ন 21 নাম্বারটা দেখো। সো 21 নাম্বারটা কিভাবে করব দেখো। আমাদের a এর মান চাইছে, এর জায়গায় কি আছে? 2x + 1। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 2x + 1 = হচ্ছে 0। এটা ধরে x এর মান পাইতেছি, x = হচ্ছে -1/2। x = কি পাইতেছি বলো তো? -1/2। এবার এই -1/2 2x + 1 0 ধরছি না, তাহলে এইটা বাদে বাকি সব জায়গায় এই যে -1/2 বসাই দিব। তাহলে আমরা যদি উপরে x এর জায়গায় -1/2 বসাই, তাহলে -1/2 এখানে কি আসবে? -1/2²। এখানে নিচে আছে x + 3, এটার জায়গায় যদি বসাই, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে -1/2 প্লাস হচ্ছে 3 তার উপরে হোল²। সো এখানে আমাদের চলে আসবে হচ্ছে 1/4। আর এটাকে যদি তুমি লসাগু করো, তাহলে তুমি পাবা হচ্ছে গিয়ে 5/2। ঠিক আছে, 5/2²। সো এটাকে ক্যালকুলেশন করলে এখানে আসতেছে 1/4 ইন্টু, এটা উল্টে যাবে, তাহলে এটা হবে কত? 4/25। 4/25 = হচ্ছে 1/25। তুমি ডিরেক্টলি ক্যালকুলেটরে করে ফেলতে পারো, আমার মতো এভাবে হিসাব করে দরকার নাই, তুমি ডিরেক্টলি ক্যালকুলেটরে করে ফেলতে পারো। তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে গ। এবার আসো x/x² - 4 এর আংশিক ভগ্নাংশ নিচের কোনটি? সো এইটা করার জন্য দুইটা মেথড আছে। একটা হচ্ছে গিয়ে অপশন টেস্ট, একটা মেথড হচ্ছে অপশন টেস্ট মেথড, আর আরেকটা হচ্ছে গিয়ে একটু আগে তোমাকে যেই জিনিসটা শিখাইলাম সেটা। তো অপশন টেস্টে একটু সময় বেশি লাগবে, তার মানে যেই সকল আংশিক ভগ্নাংশ সহজ হবে তোমার জন্য সেগুলো তুমি হচ্ছে গিয়ে জেনারেল নিয়মে করবা, আর যেগুলো কঠিন হবে সেটা হচ্ছে অপশন টেস্ট দিয়ে করবা। সো আমি এখানে হচ্ছে গিয়ে 22 নাম্বারটা করে দিচ্ছি তোমাকে, এটা জেনারেল নিয়মে করতেছি। 23 নাম্বারটা আমি অপশন টেস্ট দিয়ে তোমাদের কারেক্ট অ্যান্সার বের করে দেখাবো। সো এই জিনিসটাকে যদি আমি এভাবে লিখি, ওই x/x² - 4 কে x² -2² লেখা যায়, তাহলে এটাকে লেখা যায় x/a² - b² ফর্মুলা ফেললে x - 2 ইন্টু x + 2। বুঝো নাই? যারা বুঝো নাই দেখো, এই যে x² - 4 কে লেখা যায় হচ্ছে x² - 2²। তো a² - b² ফর্মুলা হচ্ছে x - 2 ইন্টু x + 2, এই আর কি। সো এটা লিখলাম, লিখে এরপর হচ্ছে আমরা কি করব, a/, এখানে লিখবো হচ্ছে x - 2। কেন এটা প্রকৃত ভগ্নাংশ না? দেখো তো,
এই যে প্রকৃত ভগ্নাংশগুলাই সহজ হয়, অপ্রকৃত ভগ্নাংশগুলো কঠিন হয়, সেগুলোর ডিফারেন্টের জন্য ডিফারেন্ট রুল, ওগুলো আমরা অপশন টেস্ট দিয়ে করবো। এটা সহজে করা যাচ্ছে দেখে করে দিচ্ছি। দেখো এখানে তাহলে a বাই এক্স মাইনাস টু লিখবো, প্লাস হচ্ছে কি আমাদের বি বাই কি লিখবো এক্স প্লাস টু, বি বাই এক্স প্লাস টু। এখন আমাদের a আর b এর মান লাগবে, তো a এর মান যখন আমরা বের করবো, a এর মান যখন বের করবো এক্স মাইনাস টু ইকুয়াল টু 0 ধরে এক্স এর ভ্যালু 2 পাবো, তাহলে এক্স এর ভ্যালু 2 এই টার্মটা বাদে বসাবো, তাহলে উপরে পাইতেছি 2, নিচে পাইতেছি 4, তাহলে এখানে পাইতেছি 1/2। তাহলে a এর মান যদি 1/2 হয় তাহলে আমরা এখানে 1/2 বসাই দিতে পারি। সো এর মান হচ্ছে 1/2, তাহলে আমরা এখানে বসাই দিলাম 1/2। এটা আমাদের a, এটা কিন্তু আমাদের a। সো এবার b এর ভ্যালু বের করতে হবে। সো b এর ভ্যালু বের করার জন্য জাস্ট x ইকুয়াল টু -2 এখানে বসাইতে হবে। সো এই টার্মে বসানো যাবে না, তাহলে উপরে বসতেছে আমাদের -2 আর নিচে বসতেছে আমাদের -2, তাহলে উপরে আসতেছে আমাদের -2/-4, মানে হচ্ছে এখানেও কি আসতেছে হাফ। তাহলে বি এর ভ্যালু আমাদের এখানেও কি আসবে, বি এর ভ্যালুটা আসবে হচ্ছে কি হাফ, বি এর ভ্যালুটা আসবে হাফ। এবার হাফ উল্টে গেলে কি হবে, জাস্ট এখানে 1/2 ইন্টু এক্স, এই যে এক্স মাইনাস 1/x-2 আর কি, বুঝছো? তাহলে আমাদের এখানে কি থাকবে 1/2। সো এইটা ফাইনালি আমাদের এইখান থেকে কি আসতেছে, দেখো ফাইনালি আমাদের আসতেছে এই যে এটাকে ক্যালকুলেশন করলে এখানে আসবে হচ্ছে আমাদের 1/2 ইন্টু এক্স মাইনাস 2, 2 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/2 ইন্টু এক্স প্লাস 2। বুঝছো? এই জিনিসটা এইভাবে আসতেছে আমাদের 1/2, এটা নিচে মনে মনে উল্টে 1 আছে, উল্টে দিলে 1/x-2 আসবে, তাহলে 2 ইন্টু এক্স মাইনাস 2 গুণ হবে, এখানেও সেম কাজই করা হয়েছে। সো ভাইয়া এটা ক্যালকুলেশন করে আমরা যেটা পাইতেছি এটা হচ্ছে আমাদের খ। সো এটা আমরা শর্টকাটে আংশিক ভগ্নাংশ বের করার মাধ্যমে করছি, বাট এটাও তো বড়ই, এটাও তো কঠিনই, তাই না? সো এবার আমি তোমাকে সহজ মেথড শিখাইতেছি, অপশন টেস্ট। কয় নাম্বারটা দিয়ে? 23 নাম্বারটা দিয়ে। তো প্রথমে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে এক্স এর যে কোনো একটা ভ্যালু ধরে নিবা যাতে নিচে 0 না আসে। আমি এখানে এক্স এর ভ্যালু 4 ধরলাম, ধরো। তো এক্স এর ভ্যালু যদি 4 ধরি তাহলে এখানে আসবে আমাদের, উপরে আসবে 4 কিউব, নিচে আসবে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 9। তো এটাকে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করবা, ঠিক আছে? তাহলে উপরে আমাদের 4 কিউব, 4 শিফট কিউব ডিভাইডেড বাই হচ্ছে 4 স্কোয়ার মাইনাস হচ্ছে 9। এক্স এর ভ্যালু যে কোনো একটা ধরে জাস্ট বাম পাশে বসাইলাম। তো এইখানে আমাদের আসতেছে 9.14, সো 9.14। বাকি এক্স এর ভ্যালু 4 সবগুলো অপশনে বসাবো, যে অপশনে আমাদের এখানে 9.14 আসবে সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার। সো আমি জানি এখানে কারেক্ট অ্যান্সার গ, তো আমি এটাতে বসায় চেক করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা বসায় চেক করে দেখতে পারবে। সো এক্স এর ভ্যালু যদি আমি বসে 4 প্লাস তারপর হচ্ছে আমাদের কত, এখানে 9 ইন্টু 4 ডিভাইড বাই, তাহলে আমরা এখানে দেখো 9 ইন্টু 4 ডিভাইডেড বাই 4 স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 9। তো এটাকে ক্যালকুলেশন করলে 9.14 আসতেছে। তার মানে আমাদের এক্স এর মান একটা ধরে এখানে বসে যা আসতেছে, এক্স এর মান একটা ধরে এখানে বসে তাই আসতেছে, তার মানে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। বাকি কোনোটাতে দেখবা 9.14 আসবে না, তার মানে বাকি কোনোটা অ্যান্সার হবেও না, শুধুমাত্র এটাই হবে আমাদের অ্যান্সার। বুঝছো? ক্লিয়ার হয়েছে? বলো, বিষয়টা খুবই সহজ না? এবার আসো 24 নম্বরে কি বলছে, ফাংশন অফ y ইকুয়াল টু হচ্ছে 3x স্কোয়ার y টু দি পাওয়ার 4 মাইনাস 5x y টু দি পাওয়ার 5 প্লাস 2x টু দি পাওয়ার 4 y স্কোয়ার মাইনাস 4 বহুপদী মাত্রা 6 কিনা। দেখো তো চলকের সবচেয়ে বড় পাওয়ার কোথায়, এখানেও 6। হ্যাঁ, তো এখানে কিন্তু শুধু y চলক হিসেবে নিব, ঠিক আছে? তাহলে এখানে 6 যে বললাম এটা আসলে হবে না, তো চলক হিসেবে শুধু কি আছে বলো তো, y। তাহলে y এর মাত্রা কাউন্ট করবো, বাকি সব ধ্রুবক। তাহলে এখানে টোটাল মাত্রা আছে হচ্ছে গিয়ে 4, আর এখানে আছে মাত্রা 5, হ্যাঁ, আর এখানে মাত্রা আছে 2। তাহলে বলো বহুপদীর মাত্রা হচ্ছে কত, y এর পাওয়ার সবচেয়ে বড় আছে কত, 5 না? তাহলে এই বহুপদীর মাত্রা হবে কত বলো তো, 5। তাহলে এটা 6, এটা কারেক্ট অ্যান্সার না, যেহেতু y চলক। তো মুখ্য সহগ হচ্ছে আমাদের, হ্যাঁ এই এটা হচ্ছে আমাদের মুখ্য পদ, এই পদটা মুখ্য পদ, তো y এর সাথে যেটা আছে সেটাই হচ্ছে সহগ, তাহলে মুখ্য সহগ হচ্ছে -5x, এটা কারেক্ট। যেহেতু এটা ভুল, বাকি দুইটা তো কারেক্ট হবে, ওগুলার অপশন টেস্ট করারও দরকার নেই, এটা তো তোমাদের সবসময় বলি, বাট শেখানোর জন্য আমি বলতেছি। তো এখানে দেখো ধ্রুবপদ বলছে -4। সো ধ্রুবপদ দেখো যেখানে কোনো চলক নেই, যে এটা হচ্ছে ধ্রুবপদ, সেই ধ্রুবপদ হচ্ছে -4, তো এটাও কারেক্ট। তো কারেক্ট অ্যান্সার কত, 2 এবং 3। বুঝছো? প্রথমটা যেহেতু ভুল হয়েছে, বাকি দুইটা কারেক্ট হবে, এটাই স্বাভাবিক। এবার আসো 25 নাম্বারটা বলছে p of x equal to 6x to the power 5 plus x square divided by 2 plus 12x cube হলে বহুপদীটির মাত্রা কি 5 কিনা।
বহুপদীটির মাত্রা 5 কিনা। দেখো তো বহুপদীর মাত্রা এরকম ভাগ আকারে থাকলে কিভাবে বের করবা। তো উপরে দেখো, উপরে মাত্রা হচ্ছে কত, x⁵, দেখো আমি মানে উপরে 6x⁵। সবচেয়ে উপরের সবচেয়ে বড় টার্মটাকে উপরে লিখবা, নিচের সবচেয়ে বড় যে মাত্রাযুক্ত পদ আছে সেটাকে নিচে লিখবা। তাহলে সেটাকে যদি নিচে লেখো সেটা কত বলতো 12x3। তাহলে রাশিটা আমাদের কি দাঁড়াইতেছে যে এখানে 6/12, তাহলে এখানে থাকবে হচ্ছে 1/2 কাটাকাটি করলে, আর পাওয়ার হবে x⁵, নিচের 3 উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, এটাই তো সূচকের নিয়ম, তাই না? তো এখানে তুমি পাইতেছো মোটমাট হাফ ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে তোমার মুখ্য পদ, এটাই হচ্ছে তোমার মুখ্য পদ। মাত্রা কত, মুখ্য পদের মাত্রা কত 2 এবং মুখ্য সহগ কত হাফ। তাহলে এই যে বহুপদীটির মাত্রা 5 এটা ভুল, বহুপদীর মাত্রা কত 2। হ্যাঁ, বহুপদীর মুখ্য সহগ হাফ, এটা কারেক্ট। দেখো এখানে x² আছে, এটার সাথে হাফ আছে। আর p(-2) = 2, যেহেতু এটা ভুল তাহলে বাকি দুটা কারেক্ট হবে। তো এই যে p(-2) = 2, এটা কিভাবে বের করবা? x এর জায়গায় জাস্ট ক্যালকুলেটরে -2 বসাই দিবা, যেখানে যেখানে x আছে সেখানে -2 বসাই দিবা। ক্যালকুলেটরে ইকুয়াল চাপার সাথে সাথে তুমি দেখবে এখানে -2 পাইতেছো। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি বলতো? 2 ও 3, গ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরবর্তী প্রশ্নে বলছে দুইটি বহুপদী p(x) ও q(x) সকল x এর জন্য সমান হলে এদের সমতাকে অবেদ বলে। ঠিক আছে, যদি সমান হয় তাহলে এদের সমতাকে অবেদ বলে। বহুপদী দ্বয়কে p(x) q(x) আকারে লেখা হয়, হ্যাঁ ইকুয়াল না লিখে এটা অবেদক চিহ্ন দিয়ে লেখা হয়। আর উভয়ের মাত্রাও সমান হয়, তিনটাই ঠিক আছে। তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে ঘ। এবার দেখো 27 নম্বরে তোমাকে কি বলছে, ফাংশন অফ পি কিউ আর, তার মানে চলক হিসেবে তিনটাকেই নেওয়া হয়েছে। এইটা সমান, এই পি কিউ আর সমান পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ মাইনাস পি কিউ আর হলে এর একটি উৎপাদক পি প্লাস কিউ প্লাস আর। এইটা আমি সূত্র লিখে তোমাকে একটু আগে দেখাই দিছি না? ঠিক আছে, এটা একটা কারেক্ট অ্যান্সার। তো এখন এফ অফ 2 × 2 × -1 = 27, এটা আমরা একটু ক্যালকুলেট করব, ক্যালকুলেটরে বসাবো। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে এই যে প্রথমটা হচ্ছে পি এর ভ্যালু, তাহলে আমরা এখানে দিব হচ্ছে 2 কিউব, তাহলে 2 শিফট কিউব প্লাস, এরপর হচ্ছে কি কিউ এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এটাও 2 শিফট কিউব, তারপর হচ্ছে মাইনাস, তো আর কিউব তাহলে হচ্ছে -1, তাহলে আমরা এখানে -1ই লিখে দেই। আর হচ্ছে -3 × পি এর ভ্যালু কত বলো? পি এর ভ্যালু হচ্ছে 2 × 2 × -1, ঠিক আছে, 2 × -1 ইকুয়াল চাপলাম 27 আসতেছে। ঠিক আছে, তো এটা আমাদের কারেক্ট আনসার। 3 নাম্বারটা দেখো, এফ অফ পি কিউ আর প্রতিসম। হ্যাঁ, এই সূত্রটা একটা প্রতিসম রাশি, বুঝছো? এটা আর চেক করার দরকারই নেই। এই যে পি কিউ প্লাস কি কিউ প্লাস আর কিউ মাইনাস পি কিউ আর যদি হয় তাহলে এটা সূত্র কি হাফ ইন্টু পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার প্লাস আর মাইনাস পি হোল স্কোয়ার, তাই না? তো এরকম ভাবে আমরা সূত্রটা ফেলবো। তো এই সূত্রটা অবশ্যই একটা কি প্রতিসম রাশি, সেটার চেক করার দরকার নেই, মুখস্থ দিলে। ঠিক আছে, 1, 2 ও 3। এবার আসো 28 নাম্বারটা, পি অফ এক্স ওয়াই জেড, এটা দেওয়া আছে x² y - z y² z - x z² x - y হলে পি অফ এক্স ওয়াই জেড একটা চক্রক্রমিক রাশি। তো চক্রক্রমিক রাশি হওয়ার জন্য আমরা চেকটা কিভাবে করবো? x এর জায়গায় y বসাবো, তো x এর জায়গায় যদি y বসাই তো x² আছে, এটার জায়গায় y বসাইলাম, y এর জায়গায় বসাবো z, আর z এর জায়গায় বসাবো হচ্ছে x। তাহলে প্রথমটা আমরা শেষ করলাম। পরে দেখো y² আছে, y² এর জায়গায় কি বসাবো বলো তো? z²। তারপর আছে z, z এর জায়গায় বসাবো হচ্ছে x, তারপর আছে x, x এর জায়গায় বসাবো কি বলো? x এর জায়গায় বসাবো হচ্ছে গিয়ে y। আচ্ছা, এরপরে দেখো পরে আছে z² মানে হচ্ছে কি x² মাইনাস x এর জায়গায় বসাবো কি y, আর y এর জায়গায় বসাবো কি z। দেখো তো রাশিটা কি একই আছে কিনা? x² y - z এই যে আছে, তারপরে দেখো z² x - y, z² x - y এই যে আছে, আর y² z - x, y² z - x আছে। তার মানে হ্যাঁ, রাশিটা আমরা কি বলতে পারি বলতো? কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এটা একটা চক্রক্রমিক রাশি। হ্যাঁ, ঠিক আছে, এটা আমাদের একটা চক্রক্রমিক রাশি। এখন প্রতিসম হবে কিনা? প্রতিসম হওয়ার জন্য কি করবে? x এর জায়গায় y, y এর জায়গায় কি বসাও? x। তো সেইটা আমরা একটুখানি করে দেখি। তো x এর জায়গায় যদি y বসাই তাহলে এখানে আমাদের কি আসবে? y²। আর এখানে y এর জায়গায় আমরা কি বসাবো বলো? y এর জায়গায় আমরা বসাবো x, তাহলে y² x - z এর জায়গায় তো কিছুই বসাইতেছি না, একটু খেয়াল করো। তাহলে y² x - z, এইটা কি কোনো অপশনে আছে? y² x - z, y² x - z নাই, y² z - x আছে, x - z নাই, তার মানে এটা কি প্রতিসম রাশি নয়। আর p এর জায়গায় যদি এই ভ্যালুগুলো বসাও 0 আসবে, সেটা তো ডেফিনেটলি হবে, যেহেতু 2 নাম্বারটা ভুল, 3 নাম্বারটা কারেক্ট। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 ও 3, বুঝছো? এবার আসো
আমাদের পরের প্রশ্ন এটা কি বলছে, পি অফ এক্স ইকুয়াল টু 2x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6, পি অফ এক্স কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা ক্যালকুলেটর দিয়ে করে দিছি, করবা। পি এক্স অফ 6 একটি উৎপাদক নিচের কোনটি, এটাও করে দিছি, এটা করবা। এবার আসো আমাদের বলছে কি এখানে জি অফ এ হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার 6 প্লাস এ স্কোয়ার মাইনাস 4। তাহলে জি অফ এ বহুপদীতে এন এর ভ্যালু 6 এর থেকে ছোট হলে জি অফ এ এর মুখ্য পদ কত? সো এই এন এর ভ্যালু হচ্ছে 6 এর চেয়ে ছোট, তাহলে কত হবে? ধরো 5। তাহলে এন এর ভ্যালু যেহেতু 6 এর চেয়ে ছোট, আর এখানে এ টু দি পাওয়ার মাইনাস 6 আছে, এখানে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস 6, তাহলে মুখ্য পদ এটাই হবে। এটা মুখ্য পদ হওয়ার কোনো চান্স নেই। তাহলে এখানে মুখ্য পদ কি? মাইনাস এ টু দি পাওয়ার 6। তাহলে যে মাইনাস এ টু দি পাওয়ার 6টাই হচ্ছে আমাদের কি বলতো মুখ্য পদ, মানে মুখ্য পদ হচ্ছে মাইনাস এ টু দি পাওয়ার 6। তো এইটাই হচ্ছে আমাদের মুখ্য পদ মাইনাস এ টু দি পাওয়ার 6। এখানে এন এর ভ্যালু যদি 6 এর মানে এন এর ভ্যালু যদি 6 এর চেয়ে বড় হয়, তাহলে অবশ্যই এই যে এ টু দি পাওয়ার মাইনাস 6 আছে এটা মুখ্য পদ হতে পারে না। তাহলে জি অফ এ এর মাত্রা কত? তাহলে জি অফ এ এর মাত্রা হবে অবশ্যই এই যে এখানে এনটাই হবে আমাদের কি জি অফ এ এর মাত্রা। তাহলে আমাদের এখানে এন হবে জি অফ এ এর মাত্রা, বুঝছো না? কারণ কি দেখো, এ টু দি পাওয়ার এন আর এই মাইনাস এ টু দি পাওয়ার 6 এর মধ্যে এ টু দি পাওয়ার মাইনাস এ টু দি পাওয়ার 6টা বড় ছিল, ওই জন্য এটা মুখ্য পদ হয়েছে। কিন্তু এন এর ভ্যালু যদি এ টু দি পাওয়ার 6 এর মানে 6 এর চেয়ে বড় হয়ে যায়, তো এটা হবে মুখ্য পদ। তাহলে মুখ্য পদের সব পাওয়ারটাই হচ্ছে মাত্রা, এই যে মুখ্য পদের পাওয়ার এন থাকবে সেক্ষেত্রে, তো এনটাই হবে আমাদের মাত্রা। আশা করি এটা বুঝাইতে পারছি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের অসীম ধারা চ্যাপ্টারটা এখন আমরা শুরু করলাম। এবার 33 নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে, 1/2 1/5 1/10 1/17 অনুক্রমটির ষষ্ঠ পদ কত? তো এই টাইপের ম্যাথগুলো দেখলে তোমাদের আসলে অনুক্রমটি আইডিয়া করতে হবে। সো এগুলো একটু কঠিন টাইপের ম্যাথের মধ্যে পড়ে। সো অনুক্রমটা আইডিয়াটা করার জন্য আমি কি করতে পারি দেখো তো, এখানে 1/2 আছে, 1/5 আছে, 1/10 আছে, 1/17 আছে। তুমি আগে চেক করবা এটা সমান্তর বা গুণোত্তর ধারার মধ্যে পড়ে কিনা। ডেফিনেটলি এটা পড়বে না। হ্যাঁ, সো তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এটাকে জাস্ট অনুক্রমটা কিভাবে আগাইছে সেটা গেস করতে পারি। তো ভাইয়া এটা গেস করে তোমাকে দেখাইয়া দিচ্ছি। সেটা হবে কি 1/n² + 1। তুমি চেক করে দেখো, যেখানে এন কি বলতো, এন বিলংস টু হচ্ছে কি আমাদের ন্যাচারাল নাম্বার। আর ন্যাচারাল নাম্বার কি 1 2 3 4 এগুলো ডট 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 ডট, এগুলো সিরিয়াল ভাই বসাবে, এক একটা পদ পাবা। ভাইয়া প্রথম পদে যদি তুমি 1 বসাও তাহলে এখানে 1/2 পাবা। কত পাবা বলো তো? 1/2, এটার সাথে মিলতেছে। পরে যদি এখানে 2 বসাও, 2 স্কোয়ার মানে কত? 4, 4 আর 1 5, তাহলে 1/5 এটার সাথে মিলতেছে। ও তুমি যদি 3টা চেক করে দেখবে তাহলে হবে। তাহলে এখানে যদি তুমি 3 বসাও, 3 3 9 আর 1 10, 1/10, এটাও ঠিক আছে। তার মানে অনুক্রমটির ষষ্ঠ পদ চাইছে না ভাইয়া, তাহলে এখানে কি বসাবে? এনের জায়গায় 6। তাহলে 1/6² + 1, 6 6 কত? 36 + 1 সমান সমান হচ্ছে, তুমি অ্যান্সার পেয়ে যাবে ভাইয়া, অ্যান্সার পেয়ে যাবা সমান সমান হচ্ছে 37। 1/37, 1/37, এটা হচ্ছে কি তোমার কারেক্ট অ্যান্সার। 2 নাম্বারটা বলছে অনুক্রমটির সাধারণ পদ কোনটি? এটা তো দুনিয়ার সহজ, তোমাকে অলরেডি দিয়ে দিছে, বুঝছো? অনুক্রমটির সাধারণ পদ কোনটি? অনুক্রমটির সাধারণ পদ অলরেডি দিয়ে দিছে। অপশন টেস্ট করবে। এখন প্রথম অপশনটা টেস্ট করো। এখানে এন এর ভ্যালু যদি 1 বসাও, 1 2 3 এগুলোই বসাইতে হয়। এন এর ভ্যালু যদি 1 বসাও তাহলে এটা আসবে 1/3, ঠিক আছে। 2 বসাইলে এটা আসবে 1/8, বাট 1/8 তো না, এটা আছে 1/4, তারপর এটা হবে না। 2 নাম্বারটা দেখো, এন এর ভ্যালু 1 বসাও তাহলে 1/3 আসবে। এন এর ভ্যালু 2 বসাও, 2 বসাইলে এখানে আসবে 2 আর এখানে আসবে 2/8, 2/8 মানে 1/4, ঠিক আছে। এন এর ভ্যালু 3 বসাও, 3 আর হচ্ছে 13, 3/13, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এরকম ভাবে অনুক্রমটির সাধারণ পদ নিচের কোনটি, এই ম্যাথটার ক্ষেত্রে তুমি কি করবা? এটার ক্ষেত্রে অপশন টেস্ট করবা। এখন প্রথম অপশনটা টেস্ট করো, এন এর ভ্যালু 1 বসাও, তাহলে 1 আর 1 কত আসবে? 2 আর 3 টু দি পাওয়ার 2, তাহলে এখানে কিন্তু প্রথম অপশনের এই প্রথমটার সাথেই মিলে না, তারপর এটা হবে না। এবার দেখো 2 নাম্বারটা যদি দেখো, এখানে এন এর ভ্যালু 1 বসাও, 3 টু দি পাওয়ার 1, তাহলে 1/3 আসতেছে। এন এর ভ্যালু 2 বসাও, 3 টু দি পাওয়ার মানে 3 স্কোয়ার, তাহলে এটা 2/3 স্কোয়ার আসতেছে। এন এর ভ্যালু 3 বসাও, তাহলে এখানে আমাদের কত আসবে বলো তো? 3/3 টু দি পাওয়ার 3, তাহলে একটা 3 কাটা যাবে, 1/3 স্কোয়ার, তার মানে এই পুরোটা অপশন এটার সাথে মিলে যাচ্ছে। তো সেম ভাবে এটারও অনুক্রমটির সাধারণ পদ কোনটা, তোমরা এন এর ভ্যালু বসায় চেক করবা, দেখবা কি এটার সাথে অপশনটা মিলে যাবে, এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবার দেখো 37 নাম্বারটা, এনতম পদ দিয়ে দিলে অনুক্রমটির প্রথম 12টি ও 6টি পদের সমষ্টির আবার পার্থক্য বের করতে বলছে। তাহলে আগে আমাদের প্রথম 12টা পদের সমষ্টি এবং প্রথম 6টা পদের সমষ্টি বের করতে হবে। সো এইটা একটা স্পেশাল টাইপের অনুক্রমটা আমি যদি লিখি, দেখো এই যে 37 নাম্বারটা আমি যদি অনুক্রমটা লিখি, সো un ইকুয়াল হচ্ছে গিয়ে 1 - 1 টু দি পাওয়ার হচ্ছে n ডিভাইডেড বাই হচ্ছে 2, যেখানে n বিলংস আমরা জানি ক্যাপিটাল নাম্বার, ওইগুলো যদি আমরা বসাই। সো এবার দেখো n এর ভ্যালু যখন আমি জোড় বসাবো বা n এর ভ্যালু যখন আমরা বিজোড় বসাবো তখন এটার ভ্যালু আসবে 1, আর n এর ভ্যালু যখন আমরা জোড় বসাবো
তখন এটার ভ্যালু আসবে কত বলো তো 0। খেয়াল করো n এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে n এর ভ্যালু 1 বসাইলে এই যে -1 টু দি পাওয়ার 1 এটা আসবে কি, যেহেতু বেজোড় সংখ্যা পাওয়ার থাকলে মাইনাসটা মাইনাসই থাকে, তাহলে 1 মাইনাস -1 তার মানে 1 মানে 1 + 1 মানে 2, তাহলে উপরে 2/2, তাহলে এখানে থাকবে কি 1। ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় পদ n এর ভ্যালু যদি এখানে 2 বসাই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে শুধুমাত্র 1 স্কোয়ার থাকবে। সো 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে 1 - 1 0, তাহলে এটা হবে 0। আবার যদি n এর ভ্যালু 3 বসাও, 3 বসালে এখানে আসবে -1, কারণ 1 এর উপর যাই কিউব করি 1ই থাকে, আর বেজোড় যদি হচ্ছে নেগেটিভ পাওয়ার উপর বেজোড় সংখ্যা থাকে তাহলে ওটা নেগেটিভই থাকে। তাহলে আবারও কি আসবে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে দেখো 2/2, এখানেও কি আসবে 1। এরকম ভাবে আবার যদি জোড় পাওয়ার দাও 4 দাও তাহলে 0, এরকম ভাবে আসতে থাকবে। বুঝছো? তাহলে বলো তো 4টা পদের সমষ্টি কত হইলো আমাদের? জোড় সংখ্যক পদের সমষ্টি হচ্ছে গিয়ে টোটাল পদ সংখ্যা বাই হচ্ছে 2, 4টা পদের সমষ্টি 1 আর 1 2 এরকম আসবে। তাহলে ভাইয়া আমি যদি লিখি যে আমাদের পদ হচ্ছে 6টি পদের সমষ্টি, তাহলে 6টি পদের সমষ্টি তোমরা বুঝতেই পারতেছো যে কটা পদ হবে সমষ্টি হবে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। 6টি পদের সমষ্টি, তাহলে ভাইয়া পদ হচ্ছে 6টা, 6কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 3। তাহলে 6টি পদের সমষ্টি হচ্ছে 3, এবং 12টি পদের সমষ্টি যদি আমরা বের করি, দেখো 12টি পদের সমষ্টি, তাহলে এইখানে আমরা 12কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের আসবে কত? 6। তো এখন বলছে 12টি পদের সমষ্টি ও 6টি পদের সমষ্টির পার্থক্য। তো 12টি পদের সমষ্টি হচ্ছে 6 এবং 6টি পদের সমষ্টি হচ্ছে 3, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে তুমি পাবা কত? 3। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে তোমার 3। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে 6 - 3 = হচ্ছে গিয়ে আমাদের 3। বুঝছো? 6 - 3 = আমাদের কারেক্ট অ্যান্সার কি 3। আশা করি এতটুকু তোমাদের বুঝাইতে পারছি। যেহেতু বুঝাইতে পারছি, সামনে আমি আগাইতে পারবো, অবশ্যই আগাইতে পারবো। ওকে, আগাই চলো। 38 নাম্বারটা হচ্ছে একটি অনুক্রমের n তম পদ un = হচ্ছে 1/n + 1 এবং n এর মান যথেষ্ট বড় হলে un এর প্রান্তীয় মান কত হবে? শোনো, এখানে un = হচ্ছে n + 1, তাহলে n এর মান যত বড় হবে মানে নিচের সংখ্যাটা যত বড় হবে, 1কে যত বড় সংখ্যা দিয়ে ভাগ করো সংখ্যাটা তত ছোট হইতে পারে। বুঝছো? 1কে তুমি চিন্তা করো, 1কে তুমি 1000 দিয়ে ভাগ করবা, 1কে তুমি 1 লক্ষ দিয়ে ভাগ করবা, 1কে তুমি 1 কোটি দিয়ে ভাগ করবা, দেখবা কি 1 কোটি দিয়ে যখন 1কে ভাগ করতেছো সংখ্যাটা অনেক ছোট হয়ে গেছে। আর এই n এর মান যদি অনেক বড় হয় তাহলে সংখ্যাটা প্রায় শূন্যের কাছাকাছি, মানে শূন্য হয়ে যায়। তো এই জন্য আমরা বলতে পারি যে un এর প্রান্তীয় মান কত? তাহলে n এর মান যথেষ্ট বড় হলে u প্রায় 0 এর কাছাকাছি, তাহলে আমরা এখানে কারেক্ট অ্যান্সার দিব 0। এবার আসো, কোন অনুক্রমের n তম পদ হচ্ছে un = হচ্ছে 1/n এবং un < 1/5 হলে নিচের কোনটি সঠিক? সো এখানে আমরা 39 নাম্বারটা করি। দেখো 39 নাম্বারটা এখানে আমাদের un আমাদের যেটা দেওয়া আছে ওই পাশেরটা আমরা করি un < 1/5 এটা হচ্ছে আমাদের un ভাইয়া। এবার un এর ভ্যালু দেওয়া আছে 1/n, তাহলে আমরা লিখবো এখানে 1/n < 1/5 এখন দেখো এই যে আমরা যদি এটাকে উল্টে দিই, মানে আমরা ভগ্নাংশটাকে উল্টে দিই, লবকে হর, হরকে লব করি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে n/1 মানে হচ্ছে n। তাহলে এই যে অবেদকের চিহ্নটা সেটাও উল্টে যায়। বুঝছো? এটা হচ্ছে লেস দেন ছিল, তাহলে এটা গ্রেটার দেন হয়ে যাবে। আর এই যে এটাকে উল্টে দিলে 5⁻³ উপরে 1 নিচে, এখানে আমরা লিখতে পারি এটাকে 5⁻3। তো 5⁻3 মানে কি দেখো তো, x⁻1 এটার -n ধরো, এটার মানে হচ্ছে 1/x⁻n। তো এখানে 5⁻3 এটার মানে হচ্ছে n ইজ গ্রেটার দেন 5⁻3 হচ্ছে 1/5³ এখন এই 1/5³ মানে হচ্ছে 1/125। তাহলে আমাদের n ইজ গ্রেটার দেন 1/125 কোথায় আছে? এই যে দেখো খ নাম্বারটা, n ইজ গ্রেটার দেন 1/125। ওকে, এবার আসো 2 - 2 + 2 - 2, ওই যে একটু আগে যে ধারাটা দেখছিলাম বা অনুক্রমটা দেখছিলাম, এটা আসলে ধারা হিসেবে দেওয়া আছে। তো ধারা আর অনুক্রমের মধ্যে পার্থক্য যারা বুঝো না, যদি অনুক্রমগুলোকে প্লাস দিয়ে দেয় তাহলে সেটাকে আমরা বলি ধারা। শেষ। তাহলে এখানে দেখো অনুক্রমগুলোই প্লাস দিয়ে দিচ্ছে, প্লাস মাইনাস দিয়ে, তো এটা হচ্ছে আমাদের ধারা। তাহলে ধারাটি 2n + 2 পদের সমষ্টি কত? দেখো 2n + 2 মানে বোঝায় হচ্ছে জোড়, আর 2n + 1 মানে বোঝায় হচ্ছে বিজোড়। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে দুইটা করে টার্ম নিলে এটা 0 হয়ে যায়, দুইটা করে টার্ম নিলে 0 হয়ে যায়। আবারও যদি দুইটা করে টার্ম নাও তাহলে 0 হয়ে যায়, মানে 4টা টার্ম নিলেও এটা 0 হয়ে যায়। ঠিক আছে, 4টা টার্ম নিলে এই দুই কাটা, এই দুই কাটা, তার মানে জোড় সংখ্যক সংখ্যার যোগফল হচ্ছে গিয়ে কত? 0 আসবে, তাই না? এরকম ভাবেই এটা দেওয়া আছে। আর বেজোড় সংখ্যক সংখ্যার যোগফল কত আসবে? 3টা সংখ্যার যোগফল খেয়াল করো তো,
তিনটা সংখ্যার যোগফল হচ্ছে গিয়ে কত, 2 আর 2 কাটা যাবে 2। পাঁচটা সংখ্যার যোগফল, এখানে এটা যদি -2 হয় তাহলে এখানে আবার আসবে +2, তাহলে পাঁচটা সংখ্যার যোগফল দেখো তো 2 4 5। পাঁচটা সংখ্যার যোগফল কত আসবে, আবারও 2, এই 4 পর্যন্ত কাটা, তাহলে থাকবে 2। তার মানে এই যে অনুক্রম বা ধারাটার n সংখ্যক পদের যদি জোড় সংখ্যা হয় তাহলে যোগফল হচ্ছে 0, আর বেজোড় সংখ্যা হইলে যোগফল হচ্ছে কত, 2। তাহলে এখানে 2n + 2 দিয়ে বোঝায় হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এখানে আমাদের সমষ্টি আসবে হচ্ছে কত বলতো, 0। সমষ্টি আসবে কত, 0। আর যদি এরকম থাকতো যে বেজোড় সংখ্যা 2n + 1 থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের যোগফল আসতো ক নাম্বারটা 2 আসতো। আশা করি এগুলো বুঝাইতে পারছি। এবার আসো পরের প্রশ্নটা, এই যে ধারাটির প্রথম 101টি পদের সমষ্টি আমাদের বের করতে বলছে, ঠিক আছে। সো ধারাটা দেখো কিরকম ধারা, ওই যে আবারও বলছিলাম না একটু আগে 3 - 3 3 - 3 এরকম ধারা। তার মানে এটা জোড় সংখ্যক পদের যোগফল কত, 0, এবং বেজোড় সংখ্যক না, 101 কে বিজোড়, তাহলে 101তম পদের যোগফল দেখো, তিনটা পদের যোগফল যদি তুমি নাও তাহলে এটা কি আসবে, 3। সেম ভাবে পাঁচটা পদের যোগফল নিলেও 3 আসবে, তো 101টা পদের যোগফল কত আসবে বলো তো, 3ই আসবে, বুঝছো। এবার দেখো 4/5⁷ - 2/5⁶ + 1/5⁵ অসীম গুণোত্তর ধারা, এটা বলেই দিছে অসীম গুণোত্তর ধারার সাধারণ অনুপাত নিচের কোনটা। সাধারণ অনুপাত কিভাবে বের করে দেখো, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত। তো এটা সাধারণ অনুপাতের সূত্র হচ্ছে দ্বিতীয় পদ, মানে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে গিয়ে প্রথম পদ, দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে সাধারণ অনুপাত পাবো। সো ভাই এখানে যেহেতু ভগ্নাংশ আকারে আছে আমরা ভাগই করব, কিন্তু এটা টেকনিক্যালি করব। কিভাবে করব দেখো তো, এখানে অপশন অনুযায়ী প্রথমে দ্বিতীয় পদটা লিখবো, তাহলে 2 টু দি পাওয়ার মানে 2/5⁶ এখানে একটা মাইনাস থাকবে, তো -2/5⁶ থাকলো। এরপরে দেখো এটাকে কিন্তু নিচে ভাগ আকারে লিখতে হতো, বাট ভাইয়া একটা লাইন কমানোর জন্য এটাকে গুণ আকারে লিখবো, গুণ আকারে লিখে উল্টে দিব, তাহলে 5⁷ কে রাখবো হচ্ছে উপরে এবং 4 কে রাখবো হচ্ছে কোথায়, নিচে। তাহলে দেখো এবার কাটাকাটি গেলে তাহলে উপরে থাকবে হচ্ছে শুধু 5, এখানে 2 এর সাথে 2 কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে হচ্ছে 1, আর এখানে যদি আমরা দেখি 5টা 7 আছে, এখানে 6টা কাটাকাটি যাবে, তাহলে আমাদের কিন্তু এখানে -5/2 অ্যান্সার চলে আসবে, -5/2 অ্যান্সার চলে আসবে। এই যে -5/2 কোথায়, যে ক নাম্বারটাই আমাদের কারেক্ট অ্যান্সার, বুঝছো। এবার বলছে 43 নাম্বারটা, 1/x এত ধারাটির অসীমতক সমষ্টি থাকার x এর উপর শর্ত কোনটি। দেখো অসীমতক সমষ্টি থাকবে, 43 নাম্বারটা। তো অসীমতক সমষ্টি থাকার শর্ত হচ্ছে আমাদের সাধারণ অনুপাতকে প্রকাশ করা হচ্ছে r দিয়ে। তো সাধারণ অনুপাত r বের করে ফেলতে হবে, তারপরে মডুলাস অফ r লেস দেন হচ্ছে 1। এই কথাটার মানে হচ্ছে যে -1 থেকে r বড় এবং 1 থেকে r ছোট, বুঝছো। যদি এই কন্ডিশন, এই শর্ত মানে, তাহলে আমরা বলবো ধারাটির অসমষ্টিক সমষ্টি থাকবে, অন্যথায় থাকবে না। সো এখানে আমাদের প্রথমে এই ধারাটা দেওয়া আছে, হ্যাঁ। সো অসীমতক সমষ্টি থাকার x এর উপর শর্ত চাইছে, তাই তো, তাহলে আগে আমাদের r বের করতে হবে। সো সুতরাং এখানে দেখো r = আমরা বের করি। সো প্রথমে আমাদের দ্বিতীয় পদ হচ্ছে কি 3/x² ইন্টু প্রথম পদকে আমরা যেহেতু ইন্টু লিখতেছি তাহলে এটা আসবে x/1, তার মানে আমরা এটা পাবো 3/x, কি পাইতেছি 3/x। তাহলে এবার এই শর্তে ফেলবো, তাহলে -1 থেকে r বড় এবং 1 থেকে ছোট, তাহলে আমরা এখানে হয় অথবা দিয়ে করবো, হয় আচ্ছা, বা হয় না, আমরা এখানে জাস্ট প্রথমে যে শর্তটা -1 থেকে r বড়, তাহলে -1 থেকে r এর মান কত পাইছি 3/x, তাহলে -1 ইজ গ্রেটার দেন 3/x, এটা ক্যালকুলেশন করবো। তো এখন আমাদের x কে সিঙ্গেল করতে হবে, এই জন্য এটাকে উল্টায় দিই। তো এটাকে যদি উল্টায় দিই, -1 কে যদি উল্টায় দিই, 1 এর নিচে তো 1ই থাকে, তো এটা 1ই থাকবে, এইটা গ্রেটার দেনটা মানে লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে, আর এই ভগ্নাংশটাকে উল্টে দিলে x উপরে 3 চলে আসবে নিচে। তাহলে এবার x কে উপরে পাইলাম, এবার 3 দিয়ে বোথ সাইডকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা এখানে পাবো -3 ইজ গ্রেটার দেন x, তাহলে -3 ইজ গ্রেটার দেন x। তো এটা একটা আমাদের অপশন হইতে পারে। সো আমরা দেখি তো, এই যে -3 ইজ গ্রেটার দেন x এখানে আছে, আর কোথায় আছে -3 ইজ গ্রেটার দেন x, তো এই অপশনটাতেই শুধুমাত্র -3 ইজ গ্রেটার দেন x আছে, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, দেখছো। তাহলে এই যে এটা যদিও তোমার মনে হচ্ছে যে ভাইয়া ওটার সাথে তো মিললো না, একটু খেয়াল করো, এক্সটাকে যদি আমি এই পাশে লিখি আর -3টাকে যদি ওই পাশে লিখি, এখানে খেয়াল করো -3 এর দিকে বড় সাইনটা না, এখানে কিন্তু -3 এর দিকে বড় সাইন, অপশনেও কিন্তু -3 এর দিকে বড় সাইন। আচ্ছা ভাইয়া এটা কি এটাই অ্যান্সার না, এইটা অথবা এটা, তাহলে আমরা আবার লিখে এখানে হচ্ছে গিয়ে আরেকটা ক্যালকুলেশন আমাদের করতে হবে, যদিও এটা এই অপশনে আমাদের লাগতো না, অটোমেটিক্যালি আমাদের একটা অপশন দিয়েই আমরা দেখলাম যে এটা আছে, আর কোথাও এটা নাই, তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো এবার দেখো এই যে আবার দিয়ে আমরা হচ্ছে আরেকটা জিনিস চেক করবো, যে এই যে r এর ভ্যালু
3/x, এটা একের চেয়ে ছোট কিনা, তাহলে আমরা এখানে দেখবো 3/x লেস দেন 1, একের থেকে ছোট। তাহলে এবার আমরা একের থেকে ছোট সেই শর্তে x এর ভ্যালু বের করবো। এটাকে আবার উল্টায় দিলে আমরা এটাকে লিখতে পারি x/3 ইজ গ্রেটার দেন কি বলো 1, x/3 ইজ গ্রেটার দেন 1। কি করছি, এই ভগ্নাংশ উল্টে দিছি, এক্সটা উপরে 3টা নিচে, তো ভগ্নাংশ উল্টে দিলে এই সাইনটা ঘুরে যায়, তাহলে সাইনটা ঘুরে গেল, আর এখানে 1 এর নিচে 1 আছে, তাহলে এটা 1ই থাকবে, এটাকে উল্টাইলেও 1ই থাকবে। বা 3 দিয়ে গুণ করে দিলে আমরা পাবো, এই 3 কাটা যাবে, এখানে যাবে x ইজ গ্রেটার দেন 3। তাহলে দেখো আমরা ফাইনাল অ্যান্সার কি লিখতে পারি, ফাইনাল অ্যান্সার হচ্ছে গিয়ে x ইজ লেস দেন -3 অথবা 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 এই কন্ডিশনটা x ইজ গ্রেটার দেন 3, x ইজ গ্রেটার দেন 3 কোনটা আছে বলো, যে x ইজ লেস দেন -3 অথবা x ইজ গ্রেটার দেন 3, বুঝছো? তো এই কন্ডিশনে আমরা এই ধারাটির অসীমতক সমষ্টি পাবো, এটা আশা করি সবাই বুঝছো। সো এই যে এবার দেখো 44 নাম্বারটা, এটা তোমরা নিজেরা করবে, এটা তোমাদের HW দিলাম। সো এই যে এখানে আবার 45 নাম্বারটা, -1 এর থেকে 1/x+1 বড়, একের থেকে ছোট, x এর কোনটি সঠিক, মানে এখানে তোমাদের কাজ আরো সহজ করে দিয়েছে, যেমন এখানে আর বের করা লাগতো, এখানে আর বেরও করা লাগবে না, তো কন্ডিশন দুইটা দিয়ে দিছে। তো তোমরা প্রথমে এই যে এই কন্ডিশনটা নিয়ে কাজ করবা, যে -1 দেখো এখানে 45 নাম্বারটা এখানে দেখো -1 ইজ গ্রেটার দেন হচ্ছে গিয়ে 1/x+1, প্রথমে এটা নিয়ে কাজ করবা, তারপরে হচ্ছে আবার দিয়ে আরেকটা নিয়ে কাজ করবা। সো এটা লেখার দরকার নেই, আমি তোমাদের একটু সাজায় লেখার জন্য, মানে আবার লেখার দরকার নেই, বাট তোমাদের একটু বোঝানোর জন্য লিখতেছে। প্রথমে কি করবে, এক্সটাকে উপরে রাখতে হবে, মানে এক্স রিলেটেড টার্মটাকে উপরে রাখতে হবে, এই জন্য এটাকে ঘুরায় দিব। তো ঘুরাই দিলে এটা তো চেঞ্জ হবে না, আর এটা উল্টে যাবে, আর এখানে থাকবে হচ্ছে x+1, আমাদের এক্সকে সিঙ্গেল করতে হবে, তো এই 1 কে পাশে নিয়ে এসে দিলে -2 ইজ গ্রেটার দেন x। সো এটাকে যদি একটু ফরম্যাট করে লিখি x ইজ লেস দেন -2, বুঝছো? তো এটা একটা পাইলাম। এবার হচ্ছে দেখো আবার করে আমরা যেটা করতে পারি, যে এই যে 1/x+1, এই 1/x+1 এটাও তো একের চেয়ে ছোট, তো আমাদের x+1 কে উপরে রাখতে হবে, তাহলে x+1 এটাকে উল্টে দিলাম, /1, ওটা লেখার দরকার নাই, ইজ গ্রেটার দেন, এই লেস দেন সাইনটা গ্রেটার দেন হয়ে যাবে, আর 1 কে উল্টাইলে তো 1ই থাকে, বুঝছো? তো এই যে x+1 এর নিচে 1 চলে আসবে, ওটা লিখি নেই আর কি। তো এবার দেখো x ইজ গ্রেটার দেন কি 0, তার মানে আমাদের অ্যান্সার যেটা আসবে, তো সুতরাং x-2 x ইজ গ্রেটার দেন -2 অথবা 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 আমরা লিখতে পারি x ইজ গ্রেটার দেন 0, তাহলে আমরা x ইজ গ্রেটার দেন 0, এটা ঠিক আছে। সো x লেস দেন -2 অথবা x ইজ গ্রেটার দেন 0, কোন নাম্বার, গ নাম্বারটা কারেক্ট আনসার। এবার আসো নিচের কোন ধারাটির অসীমতক সমষ্টি আছে, 46 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। অসীমতক সমষ্টি থাকার শর্ত হচ্ছে যে মডুলাস অফ r, ওটা নেগেটিভ হোক অথবা পজিটিভ হোক, সেটার ভ্যালু একের চেয়ে ছোট থাকতে হবে, বুঝছো? মানে ভ্যালুর রেঞ্জ হচ্ছে -1 থেকে বড়, একের চেয়ে ছোট, বুঝছো? তাহলে আমরা লিখবো যে দেখো মডুলাস অফ r লেস দেন 1, তাহলে দেখো অসীমতক সমষ্টি থাকবে যে এই যে মডুলাস অফ r লেস দেন কি 1, তার মানে এটা মানে কি বলতো, -1 থেকে r এর ভ্যালু বড় হবে এবং 1 থেকে ছোট হবে, মানে সহজ ভাষায় যদি বলি, পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক 0 সামথিং আকারে থাকতে হবে, শেষ। দেখবা 0 সামথিং আকারে থাকলে অসীমতক সমষ্টি বের করা যাবে, আর 0 সামথিং আকারে যদি না থাকে অসীমতক সমষ্টি বের করা যাবে না, সিম্পল, অনেক সিম্পল। এবার আসো আমাদের আর বের করতে হবে এখান থেকে 46 নাম্বারটা। তো আমরা সবগুলো ধারারই আর বের করতে হবে যদি অপশন টেস্ট করে এটা আমরা করতে চাই। তো এখানে দেখো প্রথমে আমাদের 4/9 প্রথম অপশনটা যদি আমরা চেক করি, তো মাইনাস এখানে আছে 4/9 ইন্টু এখান থেকে আমরা দেখো হচ্ছে উল্টে দিলে 3/1, তো এখানে এটাকে কাটাকাটি করলে তুমি পাবা হচ্ছে -4/3। সো এটাকে ভাগ করে দেখো, অবশ্যই একের চেয়ে বড় আসবে, তুমি ভাগ করে দেখো -1 পয়েন্ট সামথিং আসবে, তার মানে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হতে পারে না। এবার হচ্ছে 2 নাম্বারটা চেক করবো, 2 নাম্বারটা হচ্ছে 5/16, তাহলে মাইনাস এখানে লিখলাম হচ্ছে 5/16 ইন্টু দ্বিতীয় টার্মটা উল্টে দিলে এটা হবে 4/1। তাহলে এবার খেয়াল করো, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে 4 একে 4 আর 4 4 16, তো এখানেও আসবে -5/4, তুমি দেখো 1 পয়েন্ট সামথিং আসবে, তো এটাও আমাদের কারেক্ট অ্যান্সার হলো না। এবার দেখো গ নাম্বারের অপশনটা আমরা যদি চেক করি, এখানে আছে -9/16, তো -9/16 ইন্টু এটা হচ্ছে আমাদের উল্টে গেলে 4/3। তো এখানে আমরা কাটাকাটি করলে এখানে এখানে আসবে 4, এখানে আমরা কাটাকাটি করলে এখানে আসবে হচ্ছে 3, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 3/4। তো এবার তুমি এটাকে ভাগ করো, এটা কিন্তু ডেফিনেটলি একের চেয়ে ছোট আসবে, তার মানে এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এবং অসীমতক সমষ্টি বের করার সূত্র কি, এটাকে প্রকাশ করা হচ্ছে S ইনফিনিটি দিয়ে। তো S ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে
ওয়ান মাইনাস আর, যেখানে এ হচ্ছে প্রথম পদ, এ হচ্ছে গিয়ে কি বলতো প্রথম পদ, আর কি, আর তো তোমরা দেখলাই সাধারণ অনুপাত। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে অসীমতক সমষ্টি বের করতে পারবো। পরের ম্যাথগুলো আমাদের এটাই আছে। তো এই যে আচ্ছা দেখো 7 + 77 + 777 এই ধারাটির অসীমতক সমষ্টি কত? এটার অসীমতক সমষ্টি নেই। কেন নেই? কারণ আর এর ভ্যালু দেখো 47 নাম্বারের এই যে তুমি একটু খেয়াল করো আর এর মান কত আসবে বলো তো 77, দ্বিতীয় পদ হচ্ছে 77/7, তাহলে এটা চলে আসবে 11। তো 11 কি একের চেয়ে ছোট না? এই কন্ডিশনটা মানে না। 11, এই যে 11 দেখো 11টা কিন্তু একের চেয়ে বড়, তাই না? 11 ইজ গ্রেটার দেন 1, যার কারণে এটার কোনো অসমতাক সমষ্টি থাকবে না। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি? সমষ্টি নেই। এবার আসো 48 নাম্বার 1/5 1/5 স্কয়ার 1/5 কিউব ধারাটির অসমতাক সমষ্টি কত? ডিরেক্টলি বলেই দিছে যে অসমতাক সমষ্টি বের করো। তো আগে আমাদের আর এর ভ্যালু বের করতে হবে। সো আর ইকুয়াল টু আমরা পাবো 1/5 স্কোয়ার। সো 1/5 স্কোয়ার এখানে আমরা লিখলাম ইন্টু এখানে আসবে হচ্ছে 5/1, তার মানে এখানে আমাদের অ্যান্সার চলে আসবে 1/5। সো 1/5 তোমরা সবাই জানো যে এটা আসলে 0.2 হবে। ঠিক আছে, সো যার কারণে এটা কিন্তু অসমতাক সমষ্টি থাকবে। সো আমাদের অসমতাক সমষ্টি বের করতে হবে। সো আমরা এখানে এস ইনফিনিটি সূত্রটা ফেলে দিই। প্রথম পদ কত? 1/5, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 1/5। প্রথম পদ হচ্ছে আমাদের কত বলতো? 1/5, তো এখানে লিখলাম 1/5, আর এখানে হচ্ছে কি আমাদের 1 মাইনাস আর, তাহলে 1 মাইনাস আর এর ভ্যালু কত? 1/5। তো এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে আসবে 1/5, আর এখানে আসবে হচ্ছে 5/4। উল্টে দিলে হচ্ছে আমাদের এখানে চলে আসবে কত? 5/4। তাহলে 5/5 কাটা, তাহলে এখানে চলে আসবে 1/4। সো অসীমতক সমষ্টি এই ক্ষেত্রে আমাদের কি হবে বলতো? 1/4। তোমরা এটা কি করবা? তোমরা কি ভাইয়া যেভাবে করছি এভাবে করার দরকার আছে না? তোমাদের ক্যালকুলেটর হাতে থাকবে, ডিরেক্টলি এই মানটা এই সূত্রটা ফেলার পরে ডিরেক্টলি মানটা ক্যালকুলেটরে বসাই দিবে, অ্যান্সার চলে আসবে, শেষ। এবার আসো 49 নাম্বারটা বলছে ধারাটির অসীমতক সমষ্টি নিচের কোনটি? তো এই যে 49 নাম্বারটা পারবা না বলো তো? 49 নাম্বারের অসীমতক সমষ্টি এটা করে দিচ্ছি, তারপরে হচ্ছে পরেরগুলো তোমার HW মানে নিজে করে নিবা। তো এখানে আমাদের আর এর ভ্যালু বের করতে হবে। আর এর ভ্যালু দেখো এখানে -2/7, এটাকে যদি 1 দিয়ে ভাগ করে তাহলে আমাদের আর এর ভ্যালু কিন্তু -2/7ই চলে আসবে। তো অসীমতক সমষ্টি বের করতে বলছে, তো তাহলে এখানে এস ইনফিনিটি সূত্রটা ফেলবো। এ এর ভ্যালু কত? 1, আর নিচে হচ্ছে গিয়ে 1 -2/7, তার মানে 1/2/7, 1 + 2/7, ঠিক আছে, 1 বাই না, 1 + 2/7। এবার খেয়াল করো, উপরে 1 এর জায়গায় 1 থাকলো, আর এটাকে যদি তুমি লসাগু করো তাহলে এটা চলে আসবে হচ্ছে 7, আর উপরে চলে আসবে 9, 7 থেকে 7, 7 আর 2 9, তো এটা আসবে 7/9। এটা কত চলে আসবে বলো তো? 7/9। উল্টে যাবে, 9/7 উল্টে যাবে, যেহেতু 1/9/7 আছে, 7/9 হয়ে যাবে। তো খ নাম্বারটা তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো 50 নাম্বারটা সেম বলছে, গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি কত? এটা তুমি নিজ দায়িত্বে করে নাও। একটি গুণোত্তর ধারার প্রথম পদ 3 এবং সাধারণ অনুপাত হচ্ছে -2/3 হলে ধারাটি নিচের কোনটি? হ্যাঁ, একটি গুণোত্তর ধারার প্রথম পদ। এখন যদি আমাদের প্রথম পদ দিয়ে দেয় এবং ধারাটি বের করতে বলে, তাহলে ধারা বের করার সূত্র হচ্ছে, দেখো একটা গুণোত্তর ধারা কিভাবে তোমার অগ্রসর হয় সেটা আমি তোমাকে শিখাচ্ছি। AR⁻n-1 এই সূত্র অনুযায়ী, ঠিক আছে, AR⁻n-1 এটা হচ্ছে আমাদের একটা গুণোত্তর ধারার সাধারণ পদ, ঠিক আছে। তো গুণোত্তর ধারার সাধারণ পদ বের করার সূত্র এটা, যেখানে এ হচ্ছে কি আমাদের প্রথম পদ, এ হচ্ছে আমাদের প্রথম পদ। আচ্ছা, এবার আর কি? আর হচ্ছে সাধারণ অনুপাত, আর হচ্ছে গিয়ে সাধারণ অনুপাত, তোমরা সবাই জানো তাই না? আর এন হচ্ছে গিয়ে কি বলতো? এন হচ্ছে গিয়ে পদ সংখ্যা, এন হচ্ছে গিয়ে পদ সংখ্যা, মানে কত নাম্বার পদ সেটা, এই আর কি, বুঝছো? তো এবার আসো, আমাদের বলে দিছে প্রথম পদ মানে এর ভ্যালু বলে দিছে হচ্ছে 3, আর এর ভ্যালু বলে দিছে হচ্ছে -2/3। এখন দেখো ধারার প্রথম পদটা তো দিয়েই দিছে, তাহলে প্রথম পদটা আমাদের এই যে 3 বসলো। এখন দ্বিতীয় পদটা আমরা সূত্র দিয়ে চেক করি। সূত্র হচ্ছে AR⁻n-1, এর ভ্যালু 3, এখন আর এর ভ্যালু কত বলো? আর এর ভ্যালু হচ্ছে কি আমাদের -2/3, তাহলে -2/3, যেহেতু এটা দ্বিতীয় পদ তাহলে 2 - 1 মানে হচ্ছে 1, তাহলে এখানে আসবে -2/3, তাহলে এখানে আসবে -2, তাহলে দ্বিতীয় পদটা আমরা পাইলাম হচ্ছে -2। এবার তৃতীয় পদটা আমরা সূত্র দিয়ে বের করবো, 3 × R⁻n-1, আর এর ভ্যালু হচ্ছে -2/3, আর n-1, এর ভ্যালু কি 3 নাম্বার পদ বের করতেছি না, তাহলে 3 - 1। এবার খেয়াল করো, এখানে 3 আসলো, আর 3 - 1 মানে কত বলো তো? 3 - 1 মানে হচ্ছে গিয়ে 2, 3 নাম্বার পদ যেহেতু, তাহলে এখানে 2 × 2 = 4, আর 3 × 3 = 9, তাহলে আমরা এখানে বসাবো 4, আর মাইনাসটা তো প্লাস হয়ে যাবে, 4/9, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে +4/3। তাহলে দেখো তো কোথায় আছে 3 - 2 + 4/3, এই যে 3 - 2 + 4/3 ...
বুঝছো? গেল এটা আমাদের 51 নাম্বার। এবার 52 নাম্বার প্রশ্নটা খেয়াল করো। সো 52 নাম্বার প্রশ্নটা করার জন্য আমরা এটাকে একটুখানি ছোট করে রেখে নিই। সো খেয়াল করো 52 নম্বর প্রশ্নটা কি বলছে, একটি গুণোত্তর ধারার প্রথম পদ 1 এবং অসীমতক সমষ্টি √2/√2 - 1 হলে সাধারণ অনুপাত কত? তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ দেখো এ দিয়ে দিছে, তোমাকে এ দিয়ে দিছে, এ কত দিয়ে দিছে বলো তো? প্রথম পদ হচ্ছে 1 এবং অসীমতক সমষ্টি এস ইনফিনিটি দিয়ে দিছে, এস ইনফিনিটি দিয়ে দিছে, সেটা কত? √2/√2 - 1। তাহলে এখানে √2 হচ্ছে √2 - 1 এবং সাধারণ অনুপাত কত? সো আমরা জাস্ট একটা সূত্র ফেলবো, আমরা জানি এস ইনফিনিটি, এই যে এস ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে a/1 - r। তো এটাকে আমরা পুরোপুরি ক্যালকুলেটর করবো। এস ইনফিনিটির ভ্যালু হচ্ছে √2 হচ্ছে √2 - 1 ইকুয়াল টু এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 - r এর জায়গায় আমরা আরই রাখবো, ক্যালকুলেটরে এটার জায়গায় আলফা এক্স বসায় দিব। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেটরে করতে চাই ভাইয়া, তো ক্যালকুলেটরে করতে চাইলে প্রথমে আমাদের ক্যালকুলেটরটা তো ওপেন করতে হবে। তো ক্যালকুলেটরটা একটুখানি ওপেন করি ভাইয়া, এই হচ্ছে আমাদের ক্যালকুলেটর। সো ক্যালকুলেটর নিলাম, এবার হচ্ছে ক্যালকুলেটরে তুলবো। তো তুলি, এখানে আমাদের ভ্যালুটা একটু খেয়াল করো, এখানে কি আছে, এই যে 2√2 হচ্ছে লেফট সাইডে, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে √2, এখানে আমি লিখলাম হচ্ছে √2 ডিভাইডেড বাই হচ্ছে √2 - 1। হ্যাঁ, এই যে হচ্ছে আমাদের √2 আর এখানে হচ্ছে -1। ওকে, তুললাম। এবার হচ্ছে আলফা ইকুয়াল দিয়ে আমি এখানে তুলবো হচ্ছে 1/1 এখানে আর এর জায়গায় আলফা এক্স ধরবো, তারপর হচ্ছে শিফট ক্যালকুলেটর বাটনে চাপ দিব, এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 0.70। এখন এই ভ্যালুগুলোর মধ্যে কোনটার ভ্যালু 0.70 সেটা আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। তো 1/2 তো হবে না, তাহলে দেখি 1/√3 হয় কিনা। 1/√3 0.5 হয় না, তাহলে 1/√2 হবে কিনা দেখি। আমরা তো কোনটা করতেছি, হ্যাঁ, তাহলে 1/√2 0.707, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 1/√2 করলে 0.707 চলে আসে, বুঝছো না? তাহলে এই যে এখানে আর ইকুয়াল টু আমাদের চলে আসতেছে হচ্ছে 1/√2। এভাবে অপশন টেস্ট করে ফেলবা। তো এখানে দেখো কোনো গুণোত্তর ধারা সাধারণ অনুপাত দেওয়া আছে 1/2x + 1 এবং অসমমিতিক সমষ্টি দেওয়া আছে হলে ধারাটির প্রথম পদ নিচের কোনটি? ভাইয়া এটা কি আমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবো? এটা কি আমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবো? আচ্ছা, ক্যামেরাটা অফ হয়ে গেছিল, জানি না কোন পর্যন্ত রেকর্ড হয়েছে, আশা করি 52 পর্যন্ত রেকর্ড হয়ে গেছে। 53 নাম্বারটা আমি তোমাদের করে দিচ্ছিলাম। দেখো কোনো গুণোত্তর ধারা সাধারণ অনুপাত দেওয়া আছে 1/2x + 3, এখানে আর এর জায়গায় লিখলাম 1/2x + 3। এবার বলছে অসমতক সমষ্টি হচ্ছে 1/2x 2 × x + 1, তো এই যে এস ইনফিনিটি আমি লিখলাম 1/2 × x + 1। তো আমরা এস ইনফিনিটি সূত্র জানি, এস ইনফিনিটি হচ্ছে a/1 - r। তো এখান থেকে দেখো, এখান থেকে আমরা কিন্তু এস ইনফিনিটি এটা ইকুয়াল টু লিখতে পারি, বা এর ভ্যালু চাইছে আমাদের, আসলে চাইছে কি বলতো, যে প্রথম পদ নিচের কোনটিতে? প্রথম পদ যদি আমাদের এ হয়, এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এখানে এস ইনফিনিটি, এই যে এস ইনফিনিটির সাথে আমরা গুণ করব ইন্টু 1 - r কে, 1 - r কে গুণ করব। সো এস ইনফিনিটির ভ্যালু তো অলরেডি আমাদের কাছে দেওয়া 1/2 × x + 1, এটা আমাদের কাছে দেওয়া, এটা আমরা একটুখানি লিখে নিলাম। আর এখানে আমাদের ইন্টু 1 - আর এর ভ্যালু কত বলো? আর এর ভ্যালু হচ্ছে 1/2x + 3, তাহলে এখানে হচ্ছে 1/2x + 3 লিখলাম। এবার হচ্ছে নিচে ক্যালকুলেশনে চলে যাই। নিচে হচ্ছে দেখো 1/2 × x + 1 এটা যা আছে তাই থাকলো, 1/2 × x + 1 যা আছে তাই থাকলো। আর এখানে গুণ করব, এখানে যদি লসাগু করি, লসাগুটাই আমাদের আসবে হচ্ছে 2x + 3 আর উপরে আসবে 2x + 3 - 1। এবার খেয়াল করো যে এখান থেকে যদি 3 - 1 কাটা যায় তাহলে 2 থাকবে, 2টাকে কমন নিলে এখানে যা ছিল তাই 1/2 × x + 1 যা ছিল তাই থাকলো। আর এখান থেকে গুণ আকারে উপরে চলে আসবে 2 × x + 1 ডিভাইডেড বাই হচ্ছে কত বলতো আমাদের এই যে x 2x + 3, তাহলে এখানে থাকলো হচ্ছে 2x + এখন এই পুরো টার্মটা কাটা যাবে, তাহলে এখানে থাকবে 1/2x + 3, তাহলে 1/2x + 3 এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো কারেক্ট অ্যান্সার কোনটা? ঘ নাম্বারটা গেল এটা। এরপরে পরবর্তী প্রশ্নে 54 নাম্বার বলছে নিচের কোনটি 1.2 এর মূলদীয় ভগ্নাংশ? এগুলো এটা আসলে একটা টেকনিক আছে, ওটা শিখাচ্ছি না, জাস্ট এটা ক্যালকুলেটর দিয়ে হয়ে যায়। কিভাবে ক্যালকুলেটর দিয়ে করবা? তুমি দেখবা কোনটা থেকে 1.2 পৌনঃপুনিক, এই কথাটার মানে কি দেখো 54 নাম্বারটা তুমি জাস্ট দেখবা কি এই যে 1.2, যেহেতু 2 এর উপর পৌনঃপুনিক আছে মানে 2টা বারবার রিপিটেশন হবে, তাহলে 1.22222 ইনফিনিটি পর্যন্ত 2 থাকবে। তো তুমি ক্যালকুলেটরে চেক করবা যে কোনটা দিয়ে এই জিনিসটা আসতেছে। সো আমি তোমাদের একটুখানি ক্যালকুলেটর এটা দেখাইয়েই দিই। দেখো প্রথম অপশনটা আমাদের কি বলছে?
প্রথম অপশনটা আমাদের কি বলছে 11/9, পরে হচ্ছে 4/3। তাহলে আমরা 11/9 দিয়ে দেখি। তো এখানে আমরা দিব হচ্ছে 11/9 দিয়ে ইকুয়াল চাপলাম। দেখো এইটাকে যদি দেখো 1.222, এটাই আমাদের অ্যান্সার। তো আরেকটা আছে 4/3, সেটা দিয়ে কি আসে দেখি তো 4/3, এটা আসে 4/3 দিয়ে করলে 1.333। তাহলে আমাদের তো 1.333 না, আমাদের হচ্ছে 1.222। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু ক। এরকমভাবে 1.25 এর উপর পৌনঃপুনিক আছে। দেখো 55 নাম্বারটা কিভাবে করবো, 1.25 এর উপর পৌনঃপুনিক আছে। তাহলে এখানে 1.25 এর উপর পৌনঃপুনিক মানে এই 5টা কি হবে, ইনফিনিটি পর্যন্ত রিপিটেশন হবে। তো অপশন টেস্ট করো। তো 113কে তুমি যদি 9 দিয়ে ভাগ করো দেখবে এটা আসবে না। তুমি 113কে 90 দিয়ে ভাগ করো, 113কে 90 দিয়ে ভাগ করো, দেখো কি আসে। তো আমি এখানে এই যে 113 ভাগ হচ্ছে গিয়ে 90 দিয়ে দিলাম, দিয়ে ইকুয়াল চাপলাম, চেপে এটা দিলাম। তাহলে দেখো 1.25555, লাস্ট একটা 6 আসছে কেন, ক্যালকুলেটার লিমিট শেষ, +1 অ্যাড করে এটা অ্যান্সার দিয়ে দিচ্ছে। সো কিন্তু তুমি দেখো 1.25555, তো 113/90টাই হচ্ছে তোমার কারেক্ট আছে। এভাবে অপশন টেস্ট করে করে দেখবা কোনটার সাথে মিলে। তাহলে এই যে 113/90। এবার 56 নাম্বারটা কি বলো, 56 নাম্বারটা কি, এই যে 56 নাম্বারটা হচ্ছে 5.783, দুইটার উপর পৌনঃপুনিক। তাহলে 5.783 এরকম আসতে থাকবে। দেখো 83 83 83 83 83 83, ক্যালকুলেটরের যতটুকু লিমিট আছে এটাই আসতে থাকবে, বুঝছো? এটার সাধারণ ভগ্নাংশের প্রকাশ নিচের কোনটা? তুমি যদি একটু এটা খেয়াল করো, 5726, হ্যাঁ 5726/990, দেখো কত আসে, 5726/990। তাহলে এই যে 5726 ভাগ হচ্ছে কত, 990 ইকুয়াল দাও। তারপরে এই যে দেখো 5.7838383838383, বুঝছো? ক্যালকুলেটর লিমিট পর্যন্ত এটা যাইতে থাকবে। সো এইটাই হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। আশা করি এটা তোমরা বুঝবা। তাহলে এবার দেখো 0 to 0.02 0.001 অসীম গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি কত? 57 নাম্বারটা অসীমতক সমষ্টি চাইছে। এটাকে আগে ফার্স্ট অফ অল আর বের করবো। আর ইকুয়াল টু কি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 0.02 ডিভাইডেড বাই হচ্ছে 0.2। তো এইখান থেকে তুমি পাবা 0.1 পাইলা। এবার অসীমতক সমষ্টি কত এটা বলছে, আর এর ভ্যালু পাইছো। আর এর ভ্যালু কি দেখো, এর ভ্যালু কিন্তু প্রথমটা 0.2। এবার তুমি জাস্ট হচ্ছে এস ইনফিনিটি সূত্র ফেলে দাও। এস ইনফিনিটি হচ্ছে উপরে আসবে কি এ মানে হচ্ছে 0.2, 1 মাইনাস আর এর ভ্যালু হচ্ছে 0.1। তাহলে 0.2/1 মাইনাস 0.1, দেখি কত আসে। 0.2/1 মাইনাস 0.1 কত আসে বলো, 0.222, মানে 0.222। এটা আসতেছে আমাদের 0.222 এটা। আচ্ছা ভগ্নাংশে নিলে কি আসে, 2/9। ভগ্নাংশে নিলে হচ্ছে আসতেছে হচ্ছে 2/9, 2 টু ইনফিনিটি, ভগ্নাংশ নিলে আসছে হচ্ছে 2/9। তো এটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার। বুঝা গেল? ওকে, 57 নাম্বার গেল। 58 নাম্বার বলছে অনুক্রমটি সাধারণ পদ। সাধারণ পদ কি হবে দেখো তো, যদি পাওয়ার বেজোড় হয় তাহলে 1, আর যদি পাওয়ার জোড় হয় তাহলে 0। হ্যাঁ, তাহলে আমাদের 1 নাম্বারটা কারেক্ট। 10তম পদ, 10তম পদ কি, জোড় না বিজোড়? জোড়। তো জোড় পদটা তো 0, তাহলে 2 নাম্বারটাও আমাদের কারেক্ট। এখন প্রথম 15টি পদের সমষ্টি দেখো, প্রথম 4টা পদের সমষ্টি কত, 2। এটা আমি কিন্তু করে দিচ্ছি, 1010 যদি আসে জোড় সংখ্যক সমষ্টি বলে 2 দিয়ে ভাগ করে দিব। হ্যাঁ, তাহলে এখন আমাদের প্রথম 14টি পদের সমষ্টি হবে কত, 7, তাই না? 14 হচ্ছে গিয়ে তোমার 2, 7। তাইলে 14টি পদের পদে, যেমন দেখো 2 নাম্বার পদের পরে 3 নাম্বার পদটা 1, তাহলে 14 নাম্বার পদের পরে 15 নাম্বার পদটা 1, তাহলে 14টি পদের সমষ্টি 14/2 7, পরের পদটাই হবে 1, তাহলে 15টি পদের সমষ্টি হবে গিয়ে 8। এটাও কারেক্ট। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কি, ঘ। ওকে, এবার আসো 59 নাম্বার। কোনো একটি অনুক্রমের nতম পদ হচ্ছে un পদটা দেওয়া আছে 1 মাইনাস 1 টু দি পাওয়ার n। তার মানে পাওয়ার যদি জোড় হয় তাহলে এটা হবে 0, পাওয়ার যদি বেজোড় হয় তাহলে এটা হবে গিয়ে 2, কারণ বেজোড় পাওয়ার মানে কি, এর ভেতর থেকে -1 বের হবে। সো 1 মাইনাস -1 মানে হচ্ছে গিয়ে কি 2। আচ্ছা এখন আমাদের বলছে অনুক্রমটি 10তম পদ, তাহলে জোড় বলছে না, n এর ভ্যালু জোড়, তাহলে এটা 0 হবে, এটা কারেক্ট। অনুক্রমটি 13তম পদ, বেজোড় বলছে না, তাহলে এটা 2 হবে, এটাও কারেক্ট। অনুক্রমটি 10টি পদের সমষ্টি 10টি পদের সমষ্টি। দেখো আমরা যদি দেখি অনুক্রমটি কিরকম ভাবে আগাবে, প্রথমে বেজোড় আসবে, বেজোড় আসলে হচ্ছে গিয়ে 2। আমরা হচ্ছে 59 নাম্বারটা দেখতেছি, তাই না? প্রথমে যদি বেজোড় আসে তাহলে প্রথম পদটা আসবে 2, পরের পদটা আসবে 0, পরের পদটা আবার আসবে 2, তারপর আবার 0, তাহলে 2 0 2 0 এভাবে আগাবে। তাহলে এরকম ভাবে আমরা যদি দেখি যে 10টি পদের সমষ্টি, দেখো আমাকে বলো 4টা পদের সমষ্টি কত, 2 2 4, এরকম ভাবে। তাহলে 6টি পদের সমষ্টি হবে 6,
10টি পদের সমষ্টি হবে 10। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে কি বলতো, ঘ। এবার চলো আমরা নেক্সট প্রশ্নটা সলভ করি। নেক্সট প্রশ্নটা আমাদের কি বলছে, কোনো একটি অনুক্রমের nতম পদ un দেওয়া আছে 3 - 1 টু দি পাওয়ার n/4। তার মানে n এর ভ্যালু যদি বেজোড় হয় তাহলে এটা আসবে হচ্ছে 1। হ্যাঁ দেখো, যদি বেজোড় হয় এখানে এটার ভেতর থেকে -1 বের হবে, -1 - 1 + 1, তাহলে 3 আর 1 কত, 4, 4/4 হচ্ছে গিয়ে কত, 1। তাইলে n এর ভ্যালু যদি বেজোড় হয় এটার মান হচ্ছে 1, আর n এর ভ্যালু যদি জোড় হয় তাহলে এটার মান হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে এটা কিরকম ভাবে দাঁড়াবে, 1, 1/2, তারপর হচ্ছে 1, 1/2, তারপর হচ্ছে 1, 1, 1/2, এরকম ভাবে আগাবে। বুঝতে পারছো? আচ্ছা, আমাদের এটা বলছে পঞ্চম পদ কি, n এর ভ্যালু বেজোড়, তাহলে পঞ্চম পদ কি হবে, 1 হবে, তাই না? পঞ্চম পদ n এর ভ্যালু বেজোড়, তাহলে এটা হবে 1। তো এখানে দিচ্ছে 2, তোমার এটা রং অ্যান্সার। তো কারেক্ট অ্যান্সার আমাদের 2, 3, চেক করারও দরকার নেই, বাট আমি তোমাদের একটুখানি চেক করে দেখাই 16তম পদ কি হাফ হবে কিনা। জোড় সংখ্যক পদ দেখতেছি হাফ, তাহলে 16তম পদও হবে হাফ, এটা আমাদের ঠিক আছে। প্রথম 20টি পদের সমষ্টি 15। আচ্ছা, তাহলে দেখো তো একটু খেয়াল করে যে প্রথম 4টা নিয়ে আমরা একটু হিসাব করি। তাহলে প্রথম 4টা পদের সমষ্টি কত বলো তো? প্রথম 4টা পদের সমষ্টি হচ্ছে, দেখো 1 আর 1 2, আর এখানে হাফ আর হাফ কত, 2, এরকম ভাবে। সো আমরা দেখতেছি যে জোড় সংখ্যক পদ 1 এবং জোড় সংখ্যক পদ হচ্ছে হাফ। তাহলে প্রথম 10টা পদে হচ্ছে কি আমাদের 10, প্রথম মানে 20টা পদের মধ্যে 10টা পদের যোগফল আসবে 10, বাকি 10টা হচ্ছে 10 × 1/2 হাফ। তাহলে কত আসবে এখানে বলো তো, 5, এখানে আসবে হচ্ছে 5। তাহলে একটা হচ্ছে 10টা পদের যোগফল 10, বাকি 10টা পদের যোগফল হচ্ছে গিয়ে 5, তাহলে মোট 20টা পদের যোগফল হচ্ছে কত বলো তো, 15। এইভাবে হিসাব করে এগুলোকে বের করে ফেলতে হবে, বুঝছো? এবার বলো, এখানে আমাদের 1 - 1/3 + 1/9 - 1/27 হলে ধারাটির 11তম পদ কি 1/3 টু দি পাওয়ার 10 কিনা। সো এটাকে আমাদের কি করতে হবে, একটা সাধারণ পদে পরিণত করতে হবে। তাহলে 11তম পদ আমরা বের করতে, এটা আগে দেখো গুণোত্তর ধারা কিনা। সো আমরা যদি একটু খেয়াল করি যে হ্যাঁ এটা একটা গুণোত্তর ধারা, তাহলে 11তম পদ আমরা nতম পদের সূত্র দিয়েই বের করে ফেলতে পারবো। সো 61 নাম্বারটা দেখো, 61 নাম্বারটা আমাদের r এর ভ্যালু কিন্তু হচ্ছে, r এর ভ্যালু -1/3, কারণ -1/3 কে 1 দিয়ে ডিভাইড করলে তুমি -1/3 পাবা। সো এখানে r এর ভ্যালু হচ্ছে -1/3, প্রথম পদ a এর ভ্যালু হচ্ছে গিয়ে 1। তো আমাদের 11তম পদ, তো 11তম পদ যদি বের করি তাহলে আমাদের এখানে আসবে a × r টু দি পাওয়ার n-1, ওই সূত্র। a এর ভ্যালু হচ্ছে 1 × r এর ভ্যালু হচ্ছে -1/3 টু দি পাওয়ার n-1, তাহলে এটা আমাদের কত আসবে, 11 - 10, এই 11 - 1, তাহলে আমাদের এটা চলে আসবে 10। তাহলে এখানে 10 মানে কি, 1 × 1 এর উপর হচ্ছে পাওয়ার 10 থাকলে 1ই থাকে, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে 1/3 এর উপর পাওয়ার 10 মানে 3 টু দি পাওয়ার 10। তাহলে আলটিমেটলি আমরা এখানে পাইলাম হচ্ছে 1/3 টু দি পাওয়ার 10। তাহলে আমাদের 11তম পদ 1/3 টু দি পাওয়ার 10, এটা ঠিক আছে। প্রথম 8টি পদের সমষ্টি। হ্যাঁ, এবার গুণোত্তর ধারার সমষ্টি বের করার সূত্র কয়টা, দুইটা। দেখো, সমষ্টি SN দিয়ে প্রকাশ করা হয়। একটা সূত্র হচ্ছে a × r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই হচ্ছে r-1 যখন r বড়। দেখো এখানে যখন r ইজ গ্রেটার দেন 1, ওকে। আর আরেকটা সূত্র হচ্ছে SN ইকুয়াল হচ্ছে a × 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে 1 - r। এটা কখন, যখন, দেখো এটা হচ্ছে গিয়ে যখন r ইজ লেস দেন, r 1-এর চেয়ে ছোট, বুঝছো? সো এখন আমরা এখানে প্রথম 8টি পদের সমষ্টি বের করবো, যেখানে n এর মান হচ্ছে 8, আর r এর মান যেহেতু আমরা দেখতেছি -1/3, তাহলে এটা 1-এর থেকে ছোট। কোন সূত্র পড়বে, নিচের সূত্রটা। তো এখানে SN এর ভ্যালু হচ্ছে গিয়ে 8, আমরা এখানে বসাবো। a এর ভ্যালু হচ্ছে কত, 1, তাহলে 1, তাহলে এখানে আমাদের আসবে কি 1 - r টু দি পাওয়ার n। এখন n এর ভ্যালু কত, 8, তাহলে 1 - r কত বলো তো আমাদের, r হচ্ছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত। এখানে r এর ভ্যালু আমাদের কত বলো, r এর ভ্যালু হচ্ছে কি আমাদের -1/3, তাহলে -1/3। তো এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে গিয়ে 8, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে 1 - r, তাহলে 1 - -1/3, তার মানে 1/1 + 3, বুঝছো? সো এখানে আমরা যদি দেখি 8টি পদের সমষ্টি, তো আমাদের এখানে আসলে এই জিনিসটা ওইখানে কোনো পরিবর্তনই করে নাই। সো আমরা জাস্ট এই জিনিসটাকে, মানে উপরের যে জিনিসটা
সেটাকে এভাবেই রাখতে পারি। দেখো উপরের যে জিনিসটা সেটাকে এই যে এখানে এটা এইভাবেই রাখতে পারি যে 1, এই যে দেখো এইটার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর 3^8 থাকবে, তাহলে 1 মাইনাস 1/3^8 এই জিনিসটা এইরকমই রাখছে। জাস্ট আমাদের এখানে দেখতে হবে এটা কি 4/3 আসে কিনা। হ্যাঁ, 3 একে 3 আর হচ্ছে গিয়ে 4, 3 আর 1 4, মানে লসাগু করলে এটা দেখবা কি 4/3 আসে, আর উল্টে দিলে 3/4 আসবে। এটা উল্টে দিলে আসবে 3/4, বা এটাকে ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দাও, এটা তো যা আছে তাই, এটাকে ক্যালকুলেটরে বসায় দাও 1/1 প্লাস 1/3, দেখবা 3/4 আসছে, তার মানে এটাও আমাদের কারেক্ট, এটাও আমাদের কারেক্ট। এখন অসমতক সমষ্টি বের করতে বলছে S ইনফিনিটি, তো ক্যালকুলেটরে জাস্ট বসাই দিবা কোন ভ্যালুটা a, এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই 1/1 প্লাস 1/3, ঠিক আছে। আসলে 1 মাইনাস আর হইতো না, তো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। সো এটাকে একটু আগে ক্যালকুলেট করলাম, দেখলাম এটা 3/4 আসে, এটা 3/4 আসে, ঠিক আছে। এই যে এখানেই কিন্তু এটা ক্যালকুলেশন করছি 1/1 প্লাস 1/3, এটা 3/4 আসবে, কোনো ডাউট নাই। সো এটাও আমাদের কারেক্ট আনসার। তো এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে গিয়ে কি ঘ। বুঝাইতে পারছি তোমাদের? আশা করি বুঝছো। এবার পরবর্তী ম্যাথটা দেখো, এস ইনফিনিটি ধারাটির অসমতক সমষ্টি থাকবে, যদি এটা করে দিছে এরকম, হ্যাঁ, এস একটা ধারা দেওয়া আছে, এটা তোমাদের অলরেডি করে দিছে, এটা করে নিবা। এখানে জাস্ট আর এর ভ্যালু বের করতে হবে। সো আর এর ভ্যালু কিভাবে বের করে বলো, এখানে জাস্ট আর এর ভ্যালু, এই যে 62 নাম্বারটা দেখো, আর এর ভ্যালু কিভাবে বের করবা বলো তো ভাই। এই যে আর এর ভ্যালু তুমি বের করবা, ফার্স্ট অফ অল 1/x+2 এটার উপর দিবা হোল স্কোয়ার ইন্টু দিবা হচ্ছে x plus 2/1, আচ্ছা এবার এটা কাটাকাটি চলে গেলে আর এর ভ্যালু তুমি পেয়ে যাবে x+1, 1/x+1, সরি x+2 পাবা, আসলে 1/x+2। সো আর এর ভ্যালু পাইছো, এরপরে এটার উপর ওই যে শর্ত ফেলবা -1 এর চেয়ে এটা বড়, একের চেয়ে একটা ছোট, ওই শর্ত ফেলে এই মান ক্যালকুলেশন করে ফেলবা। তুমি হচ্ছে মোস্ট প্রবাবলি হ্যাঁ 2 নাম্বারটা রং পাবা, 1 নাম্বার এবং 3 নাম্বারটা কারেক্ট পাবা। বুঝছো? ওকে, আচ্ছা পরবর্তী আসো, x=0 হলে ধারাটির অসমতক সমষ্টি কত? সো x=0 হলে 1/2, তাহলে এখানে হবে গিয়ে আমাদের 1/2² প্লাস 1/3²। তো অসমতক সমষ্টি কত বের করে ফেলতে পারবা না? সেগুলি পারবা। এবার আসো নিচের তথ্যের আলোকে এত নং ধারাটির সপ্তম পদ কত? তো এটা একটা গুণোত্তর ধারা, আর বের করে ফেলবা, a r⁻n−1 সূত্র ফেলে দিবা, শেষ। ধারাটির অসমতক সমষ্টি কত এটাও করা লাগবে, অলরেডি করে দিছি এটা ম্যাথ। এবার আসো, কোন গুণোত্তর ধারার প্রথম পদ 5 এবং সাধারণ অনুপাত -1/3 হলে ধারাটির পঞ্চম পদ কত? a r⁻n−1 এর সূত্র ফেলে দিবা, হয়ে গেল। এবার আসো ধারাটির অসীমতক সমষ্টি কত? s ইনফিনিটির সূত্র ফেলে দিবা, হয়ে যাবে। বুঝছো? পারবা না বলো তো? পারবা না? পঞ্চম পদ চাইছে তো, দেখো যেহেতু বোর্ডে আসছে একটুখানি করে দিই। পঞ্চম পদ দেখো, এখানে পঞ্চম পদ চাইছে, তাহলে পঞ্চম পদের জন্য আমরা সূত্র কি ফেলি, a r⁵ মাইনাস হচ্ছে 1 n-1, তো এর ভ্যালু দিয়ে দিছে প্রথম পদ 5 ইন্টু আর এর ভ্যালু দিয়ে দিছে -1/3, তার উপর আসবে কত 4, তাহলে 5/3⁴, 5/3⁴ আছে, 5/3⁴, এই যে 5/3⁴। অসীমতক সমষ্টি s ইনফিনিটি, এই যে দেখো 67 নাম্বারটা। অসীমতক সমষ্টি মানে কি s ইনফিনিটি a/1 - r, এর ভ্যালু কত? এর ভ্যালু কত বলো? এর ভ্যালু হচ্ছে কি আমাদের 5, তাহলে a/1 যেহেতু ওইখানে একটা মাইনাস আছে তো এটা প্লাস হয়ে যাবে, আর এর ভ্যালু হচ্ছে 1/3। তো এটাকে ক্যালকুলেট করলে এখানে আসবে 5 আর নিচে আসবে হচ্ছে 4/3, উল্টে দিলে এটা চলে আসবে 5 ইন্টু এখানে চলে আসবে হচ্ছে 3/4, তাহলে 3×5 = 15/4। সো 15/4 আছে না, এই যে 15/4, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝছো। এবার দেখো আমরা ত্রিকোণমিতি শুরু করে দিলাম, হ্যাঁ ত্রিকোণমিতি শুরু করে দিলাম অনুশীলনী 8.2 এর। সো এগুলো খুবই সহজ ম্যাথ, খুব সহজে করে ফেলা যায়। 68 নাম্বারটা দেখো, 68 নাম্বারটা কিভাবে করবা? 68 নাম্বারটা এখানে চিত্র দেওয়া থাকবে, যে চিত্রের দিকে খেয়াল করবা। এই যে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে সমকোণ, এই সমকোণের বিপরীতে যেটা থাকবে অতিভুজ, আর যেই কোণের সাপেক্ষে থাকবে সেই কোণের সাথে যেটা থাকবে সেটা ভূমি, আর সেই কোণের অপোজিটে থাকবে সেটা হচ্ছে গিয়ে লম্ব। তো আমরা আশা করি ত্রিকোণমিতির যেই যে সম্পর্কগুলো আছে, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, এগুলোর সাথে যে সম্পর্কগুলো আছে ওগুলো তোমাদের জানা আছে। তো এখানে টেন থিটা মানে কি বলতো? টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এইটা হচ্ছে আমাদের থিটা, তাহলে থিটা কোণের বিপরীত হচ্ছে লম্ব, তাহলে লম্ব কত 12/5। এবং দেখো টেন
tan বিটা, বিটা কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি কোণটা, এই যে বিটা, এটা হচ্ছে আমাদের লম্ব 5/12, তাহলে এটা আসবে 5/12 আর ভূমি হচ্ছে গিয়ে কি 12, 5/12, তো 12/5 এখন আমাদের tan থিটা আর tan বিটা গুণ করতে হবে। tan থিটা ইন্টু tan বিটা যদি তুমি গুণ করো তাহলে এখানে আসবে এক আসবে হচ্ছে গিয়ে 12/5 ইন্টু 5/12, 5 কাটা 12 কাটা, এখানে চলে আসবে 1, তাহলে tan থিটা tan বিটা এটার মান হচ্ছে গিয়ে কত বলো তো 1। ওকে, তো এবার আসো 68 গেল আমাদের 69 নাম্বারটা, 69 নাম্বারটা cosec a মাইনাস sin a। দেখো এইটা কিভাবে করবা, এখানে আমাদের আছে হচ্ছে cosec a মাইনাস হচ্ছে গিয়ে sin a। সো এইটাকে আমাদের করার জন্য কি ক্যালকুলেশনটা করতে হবে, দেখো cosec মানে হচ্ছে 1/sin a, 1/sin a মাইনাস এখানে আমরা রাখলাম হচ্ছে sin a কে, মাইনাস এখানে আমরা রাখলাম হচ্ছে sin a কে। ওকে, তো এবার দেখো এই যে sin এর জায়গায় আমরা এখানে রাখলাম sin a, আর এটাকে লসাগু করলে আমাদের আসতেছে 1। দেখো 1 মাইনাস এখানে যদি লসাগু করি তাহলে এখানে আমাদের আসবে 1 মাইনাস এখানে সাইন এ, আর সাইনের কে যদি 1 দিয়ে ভাগ করি সাইন এ, তাহলে সাইনের সাথে সাইন এ গুণ করলে সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটার মানে হচ্ছে আবার কস স্কোয়ার এ, আমরা একটা সূত্র জানি, তো এটা হবে কস স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে কি সাইন এ, বুঝছো? এখন কস স্কোয়ার এই অপশনে দেখো একটু খেয়াল করো, কস স্কোয়ারে আছে সবগুলোতেই কস স্কোয়ারে আছে, তার সাথে সাইনে নাই কোসেকে আছে, তাহলে এই যে এটাকে আমরা কি লিখতে পারি 1/sin a, এটাকে আমরা লিখতে পারি 1/sin a ইন্টু কস স্কোয়ারে, 1/sin ইন্টু কস স্কোয়ারে, 1/sin a মানে হচ্ছে কসেক, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভাইয়া এটা কসেকে, কসেকে ইন্টু কস স্কোয়ারে, কসেকে ইন্টু কস স্কোয়ারে, এইটা বুঝছো, কসেকে ইন্টু কস স্কোয়ারে, এই যে এটা গ নাম্বারটা আমাদের কারেক্ট আনসার। এবার আসো 70 নাম্বারটা 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, এটা পুরোপুরি ক্যালকুলেটরে করা যাবে, আমরা এটাকে ক্যালকুলেটরে করব, অনেকগুলো ত্রিকোণমিতির ম্যাথ এবার আমরা ক্যালকুলেটরে করবো, দাঁড়াও। সো ক্যালকুলেটরটা নিলাম, এসি বাটনে চাপ দিলাম, তো 7 sin স্কোয়ার থিটা আছে, তো এখানে লিখবো কি দেখো, এখানে লিখবো হচ্ছে গিয়ে 7, এই যে সাইন থিটার জায়গায় বসাবো হচ্ছে আলফা এক্স, তারপরে দিয়ে দেবো একটা স্কোয়ার, 7 sin স্কোয়ার থিটা প্লাস আমরা এখানে লিখবো 3 cos, এখানে দিব একটা আলফা এক্স, হ্যাঁ, তাহলে 3 cos আলফা এক্স স্কোয়ার, ওকে, ইকুয়াল টু হচ্ছে কি 4, তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে আমরা এখানে দিব কি 4, তারপর আমাদের tan স্কোয়ার থিটা চাইছে, তো tan স্কোয়ার থিটা বের করার জন্য এখানে শিফট ক্যাল বাটনে চাপ দিব, ইকুয়াল বাটনে চাপ দিব, যেটা আসছে সো এসি বাটনে চাপ দিয়ে দিব। এবার আমাদের tan লাগবে না, তাহলে এখানে আমরা লিখবো কি tan আলফা এক্স tan স্কোয়ার লাগবে, তো তাহলে এই যে স্কোয়ার ইকুয়াল চাপ দিব 1/3, আমাদের অ্যান্সার চলে আসছে, তাহলে এই হচ্ছে কি আমাদের অ্যান্সার 1/3। এইভাবে ক্যালকুলেটর দিয়ে সবগুলো ম্যাথ করে ফেলা যায়। 70 গেল। এবার 71 নাম্বার দেখো cos স্কয়ার থিটা ইকুয়াল টু 3/4 হলে tan স্কয়ার থিটার মান কত, এটা আমি ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি, বাকি যেগুলো ক্যালকুলেটর দিয়ে করা যাবে সবগুলো নিচে দায়িত্বে করে ফেলতে হবে তোমাদের। এই যে দেখো আমি এখানে আবার লিখতেছি, দেখো cos স্কয়ার থিটা, তো cos স্কয়ার আলফা এক্স, তাহলে থিটা জায়গায় আলফা এক্স লিখলাম স্কোয়ার, এবার হচ্ছে আলফা ইকুয়াল দিব আমরা, তারপর আমাদের কি বসাই দেবো 3/4, তো এখানে আমরা বসাইলাম 3 হচ্ছে কত 4, 3 হচ্ছে 4, 3/4, তাহলে tan স্কোয়ার থিটার ভ্যালু চাইছে, তাহলে আমরা এখানে কি দিব শিফট ক্যাল বাটনে চাপ দিব, ইকুয়ালে চাপ দিব, চাপ দিব। তো এখন আমাদের বের করতে হবে কি tan স্কোয়ার থিটা, তাহলে এখানে আমরা লিখবো কি দেখো, তো tan তারপর লিখবো হচ্ছে আলফা এক্স, তারপর ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার ইকুয়াল চাপ দিব, তো এটাও 1/3 আসতেছে, এটাও আমাদের কি 1/3 আসতেছে, দুইটার অ্যান্সার সেম, সেমই আসতেছে। যাক ওটা বিষয়। এবার দেখো cot থিটা ইকুয়াল টু -12/5 হলে cot থিটা এবং cosec থিটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে sin থিটার মান নিচের কোনটি। এখন এটাকে ক্যালকুলেটর দিয়ে করতে গেলে তুমি হচ্ছে দেখো cot থিটা আর cot থিটা এবং cosec থিটা বিপরীত চিহ্ন বিশিষ্ট, এটার মানে এটা চতুর্ভাগ দিয়ে আমাদের এটা আগে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন চতুর্ভাগে আমাদের অবস্থিত। তো আমরা এখানে জানি সব পজিটিভ, এখানে হচ্ছে অল পজিটিভ, এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, হ্যাঁ, তো এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। সো দেখো এখানে অল পজিটিভ, আর এখানে হচ্ছে গিয়ে সাইন আর হচ্ছে কোসেক পজিটিভ, বাকি সব কিছু এখানে কি নেগেটিভ। এখানে হচ্ছে ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ, আর এখানে হচ্ছে সেক আর হচ্ছে কস পজিটিভ, বাকি সব নেগেটিভ। এই হচ্ছে গিয়ে আমাদের হিসাব নিকাশ। এবার দেখো কট থিটা নেগেটিভ, এটার মানে কি কট থিটা কোথায় কোথায় থাকতে পারে, এখানে কট পজিটিভ, এখানে হচ্ছে এগুলো পজিটিভ, এখানে এগুলো পজিটিভ, তাই না, এটা বললাম এখানে এগুলো পজিটিভ, আর এখানে হচ্ছে গিয়ে এগুলো পজিটিভ। তাহলে এখানে যেহেতু আমাদের কট ও কসেক থিটা বিপরীত চিহ্ন, আগে দেখো কট থিটা মাইনাস আছে,
তাহলে এটা কোথায় থাকতে পারে? এখানে তো সব পজিটিভ, এখানে টেন আর কট পজিটিভ, তাহলে হয় এখানে অথবা এখানে। এখন কট ও কোসেক বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে কট যেহেতু নেগেটিভ তাহলে কোসেক এটা কি হবে বলো তো? পজিটিভ হবে। কটের ভ্যালু কিন্তু নেগেটিভ দেওয়া আছে, কট থিটা -12/4, তাহলে কোসেক এটা কোথায় আছে? পজিটিভ আছে, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে, বুঝছো? তো এবার দ্বিতীয় চতুর্ভাগে এখন কট থিটা যদি -12/5 হয়, এবার চিহ্ন টিহ্ন সব ইগনোর করো, তাহলে আমরা দেখলাম কসেকের ভ্যালু যাই আসবে সেটা পজিটিভ আসবে। এবার আমরা চিত্র দিয়ে করার চেষ্টা করবো, চিত্র দিয়ে যদি করি এরকম একটা চিত্র আঁকবো। তো কট নেগেটিভ নেগেটিভ ভুলে যাবে, এটা আছে 12/5, কট থিটা মানে হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব, তো আমরা থিটাটাকে এটা ধরবো। সো আমরা এখানে কট থিটা মানে হচ্ছে গিয়ে ভূমি বাই লম্ব, তো ভূমি হচ্ছে আমাদের 12, তাহলে লম্ব হবে আমাদের কত? 5, তাই তো? তাহলে অধিভুজ হবে আমাদের কত? দেখো আমরা এখানে 12² + 5² রুট করলে এটা পাবো 13।